আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 25 শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষার পর ইংলিশ দ্বিতীয় পত্র পরীক্ষা এখন তোমাদের সামনে। ইংলিশ প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে তোমাদের সেটা একটু জানতে চাই, তোমরা জানিয়ে দিও। এবং যাই হোক, যেমনই হোক, ইংলিশ প্রথম পত্র পরীক্ষা হয়তো কারো খুব ভালো হয়েছে, কারো হয়তো বা আশানুরূপ হয় নাই। তো আমাদের একটা সুযোগ আছে ইংলিশ দ্বিতীয় পত্র দিয়ে সেই পরীক্ষাটা কভার করার। তো এখন ইংলিশ সেকেন্ড পেপার তোমাদের হাতে খুব বেশি সময় নাই, খুব বেশি পড়ালেখা তোমরা হয়তো করতে পারবে না, মাত্র একদিন সময় তোমরা পাচ্ছ। এখন সেই একদিনটাকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। যদিও ইংলিশ দ্বিতীয় পত্রে তোমাদের শর্ট সিলেবাসে অনেক কিছুই কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটা তোমাদের জন্য একটা খুব ভালো একটা সম্ভাবনা। এবং রাইটিং পার্টে অনলি প্যারাগ্রাফ অ্যান্ড ফর্মাল লেটার্স আছে। তো যাই হোক, তো ওভারঅল কীভাবে তোমরা প্রিপারেশন নিবে সেটাই নিয়ে আজকে আলোচনা করতে এসেছি। এবং অ্যাট দ্য সেম টাইম ইংরেজি দ্বিতীয় পত্রে তো রাইটিং পার্ট ছাড়া গ্রামারে তেমন সাজেশন দেওয়ার নাই, তাই না? তো তারপরেও গ্রামার আমরা একটু প্র্যাকটিস করব। ওভারঅল কীভাবে তোমরা পরীক্ষায় অ্যান্সার করবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আসো, সবাইকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মার্কস ডিস্ট্রিবিউশন। তোমাদের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন করা আছে সেটা একটু এক নজর দেখে নাও। তো সেখানে দেখতে পাচ্ছ যে গ্যাপ ফিলিংস অ্যাক্টিভিটিস প্রিপোজিশন, যেখানে 0.5 করে 10টা থাকবে, টোটাল মার্কস 5 মার্কস। স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ 5 মার্কস, কমপ্লিটিং সেন্টেন্সেস 10 মার্কস, রাইট ফর্ম অফ ভার্ব 7 মার্কস, ন্যারেশন অর স্পিচ 7 মার্কস, use of modifiers 5 marks, use of sentence connectors 7 marks, use of synonym and antonym 7 marks, punctuation 7 marks, letter writing 10, paragraph writing 15, paragraph writing 15। দুইটা প্যারাগ্রাফ রাইটিং, কারণটা আমরা বলবো যে একটা হলো লিস্টিং প্যারাগ্রাফ অর ডেসক্রিপশন প্যারাগ্রাফ এবং আরেকটা হলো কজ অ্যান্ড ইফেক্ট অর কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। তো আসো, আমরা গ্রামারের প্রথম পার্টটা ছিল প্রিপোজিশন। তো প্রিপোজিশন আমরা কিভাবে পরীক্ষা অ্যান্সার করব? তো আমাদের একটা প্যাসেজ থাকবে, সেখানে ফিল দ্য ব্ল্যাঙ্কস থাকবে, সেই ব্ল্যাঙ্কসগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে, তাই না? তো সেইখানে প্রিপোজিশন আমাদের দুই ধরনের প্রিপোজিশন আছে, একটা জেনারেল ইউজ আর একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বোথ তোমাকে পড়তে হবে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ এবং প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো গতি নাই। তো দেখো, প্রিপোজিশন আমরা দেখতে পাচ্ছি প্রথম একটা প্যাসেজ। এটা সাজেশন না, এটা জাস্ট প্র্যাকটিস, ঠিক আছে? তো একটা প্যাসেজ আমরা নিয়ে আসলাম প্র্যাকটিস করার জন্য। তো সেইখানে কি বলা আছে দেখো, প্রিপোজিশনটা আমরা সলভ করি। আসো সবাই সলভ করি। আওয়ার্স ইজ আ রিভারাইন কান্ট্রি, রিভার্স আর এভরিহোয়ার। দেখো, নদী সব জায়গায় আছে। কোথায় আছে? ইন আওয়ার লিটারেচার, আমাদের লিটারেচারে আছে, তাই না? কোথায় আছে? স্থান। দেখছো, স্থান বোঝাতে আমরা সাধারণত যদি নির্দিষ্ট স্থান হয়, একদম ছোট স্থান, সেখানে আমরা অ্যাট ইউজ করি, যেমন অ্যাট দ্য রাইট কর্নার অফ দ্য রোড। বাট একটু বড় স্থান, সেটা যদি দেশ হয়, সেটা মহাদেশ হয়, তখন কিন্তু সাধারণত আমরা ইন ব্যবহার করি। যদিও এখানে বলেছে আমাদের জীবনে, তাহলে তো এটা একটা বড় বিস্তৃতি, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করছি, ইন আওয়ার লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার। বাট একটা বাট ইউজ করে বলছে, আর দ্য রিভার্স অফ গুড শেপ, আমাদের নদীগুলো কি ভালো অবস্থায় আছে? একটা প্রশ্ন করেছে আমাদেরকে। তো অ্যান্সার হলো আনফর্চুনেটলি নট। বুঝে গেছে? ফিউ আর অলরেডি ডেড অ্যান্ড সেভারাল আর গোয়িং থ্রু। দেখো, এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গো থ্রু। সেখান থেকে আমরা বলতেছি গোয়িং থ্রু, গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, মানে তারা মৃত্যু শয্যায় আছে, তাই না? বা মৃত্যু যন্ত্রণা তারা ভোগ করছে। তার মানে নদীগুলো প্রায় মৃত হয়ে গেছে, যেটাকে আমরা মরা নদী বলি। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল। দেখো, এইখানে তোমরা একটা নাউন দেখতে পাচ্ছ, নাউন, এবং নাউনের পর এ পাশে দেখো ডাইং রিভার, আবার একটা নাউন আছে। দুইটা নাউনকে সংযোগ করতে সাধারণত আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করি। অ্যান এক্সাম্পল অফ a dying river. A report published in the Daily Sun describes what has happened, কি ঘটেছে, to the river বুড়িগঙ্গা। happen এর সাথে appropriate preposition আমরা to ব্যবহার করি, happen to। তাহলে happen to the river বুড়িগঙ্গা, and why? Its water is polluted and perpetual stench, stench শব্দের অর্থ দুর্গন্ধ, চিরস্থায়ী দুর্গন্ধ, fills the air, ওর চারপাশের বাতাসে একদম দুর্গন্ধ বুড়িগঙ্গাতে, তাই না? তাহলে ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, তো এখানে আমরা ব্যবহার করছি অ্যারাউন্ড ইট। ওকে,
The report says that the river had a glorious past. Once it was a tributary মানে হলো শাখা নদী, ঠিক আছে, tributary of the Ganges, গঙ্গা, and flowed dash Bay of Bengal, তাহলে flowed into, হ্যাঁ, flowed into Bay of Bengal, ওকে। কিসের মাধ্যমে? থ্রু দ্য রিভার ধলেশ্বরী, ধলেশ্বরী নদীর মাধ্যমে, তাহলে আমরা এখানে থ্রু ইউজ করতে পারি, থ্রু দ্য রিভার ধলেশ্বরী। গ্রাজুয়ালি ইট লস্ট ইটস লিঙ্ক, লিঙ্ক আছে, তাহলে লিঙ্ক কার সাথে থাকবে? উইথ, উইথ অর্থ সাথে, উইথ দ্য গ্যাঞ্জেস অ্যান্ড গড দ্য নেম বুড়ি গঙ্গা। তাহলে দেখো আমরা প্রিপোজিশনে দেখতে পেলাম কিছু ক্ষেত্রে মিনিংটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্যাসেজটা কিভাবে মিনিংফুল হয় এই বিষয়টার দিকে খেয়াল রাখবা, প্রিপোজিশনের অর্থগুলোর দিকে খেয়াল রাখবা। যেমন থ্রু শব্দের অর্থ কি? যেমন থ্রু শব্দের অর্থ কিন্তু মাধ্যমে, তো এই জায়গাটা খেয়াল করবে যে ধলেশ্বরী নদীর মাধ্যমে। অফ শব্দের অর্থ কি? অফ শব্দের অর্থ এর, অ্যারাউন্ড শব্দের অর্থ ছিল চারপাশ, ঠিক আছে, অ্যারাউন্ড শব্দের অর্থ ছিল চারপাশ। টু শব্দের, এখন টুর কিন্তু অনেক অর্থ আছে, হ্যাঁ, টু এর একটা অর্থ হলো তে, একটা অর্থ আছে প্রতি, ঠিক আছে, এই ধরনের কিন্তু অর্থ আছে। আরেকটা অর্থ আছে টুয়ার্ডস বা টু দিকে। আচ্ছা, অফ তো আমরা বলেছি এর, থ্রু তো মাধ্যমে, যদিও গো থ্রু মানে কোনো কিছু এক্সপেরিয়েন্স করা, ওকে। ইন শব্দের অর্থ তো আমরা জানি মধ্যে, তাই না, ইন শব্দের অর্থ মধ্যে বা এ বোঝাতে আমরা ইনটা ব্যবহার করি। সো এইভাবে আমরা প্রিপোজিশনগুলো সলভ করব। দেখি আমাদের সামনে আরেকটা প্যাসেজ আছে প্রিপোজিশনে, তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম, ঠিক আছে। তো প্যাট্রিয়টিজম ইজ এ কোয়ালিটি ইনহেরেন্ট, ইনহেরেন্ট যদি কোনো জায়গায় থাকে সেখানে আমরা ইন ব্যবহার করি, ইনহেরেন্ট ইন আ ম্যান। দিস ইজ ওয়াই হি ফিলস আ ন্যাচারাল অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টের সাথে আমরা টু ব্যবহার করি, অ্যাটাচমেন্ট টু হিজ নেটিভ ল্যান্ড। লাভ ফর মাদারল্যান্ড, লাভ ফর মাদারল্যান্ড মানে জন্মভূমির জন্য ভালোবাসা ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ আ নেশন। দ্য পিপল হু আর প্যাট্রিয়টিক আর নোটেড ফর, আর নোটেড ফর তাদেরকে উল্লেখ করা হয় ফর দেয়ার প্যাট্রিয়টিজম। দে আর ডিফারেন্ট, দে আর ডিফারেন্ট, দেখো ডিফারেন্ট আছে, তাহলে তুমি এখানে কি ইউজ করবা? ফ্রম, ডিফারেন্ট ফ্রম আদার পিপল, ওকে। দেয়ার কন্ট্রিবিউশন ডাজ নট সিঙ্ক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজ, সিঙ্ক ইনটু অবলিভিয়ন। অবলিভিয়ন শব্দের অর্থ হলো বিস্মৃতি, অবলিভিয়ন শব্দের অর্থ হলো বিস্মৃতি, ঠিক আছে, বিস্মৃতি মানে কোনো কিছু ভুলে যাওয়া। তো সিঙ্ক ইনটু অবলিভিয়ন মানে বিস্মৃতির সাগরে ডুবে যাওয়া। যেহেতু সাগর বা পানিতে যদি কোনো কিছু ডুবে যায় সেখানে কিন্তু আমরা সিঙ্ক ইনটু ব্যবহার করি। দেয়ার ওর্দি, তাহলে দেখো ওর্দি থাকলে কিন্তু আমরা অফ ব্যবহার করি, কারণ ওর্দি মানে যোগ্য, ওর্দি অফ প্রেইজ, তারা প্রশংসার যোগ্য। দে লে ডাউন দেয়ার লাইভস ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি। দে আর নট আনঅ্যাওয়ার অফ, দেখো অ্যাওয়ারের সাথে যদি অফ হয় তাহলে আনঅ্যাওয়ারের সাথেও কিন্তু অফ হবে। their status in the society, they are celebrated, তাদেরকে কেন মানুষ সেলিব্রেট করে? they are celebrated for their patriotism. they should not be looked down upon, এখানে একটা ফ্রেজ আছে look down upon মানে কাউকে ঘৃণা করা বা অবজ্ঞা করা। তাহলে দেখো এখানে আমরা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও দেখতে পেয়েছি, একদম মুখস্থ করতে হবে, যেমন ইনহেরেন্ট ইন, ওকে, ইনহেরেন্ট ইন। এবং আমরা আরো দেখতে পেয়েছি, দেখো সিঙ্ক ইনটু অবলিভিয়ন একটা ফ্রেজ, ডিফারেন্ট ফ্রম, যেখানে ডিফারেন্ট থাকবে ফ্রমটা দেওয়ার চেষ্টা করবো অর্থটা মিলিয়ে। তারপর দেখো আমরা আরো দেখেছি লুক ডাউন আপন, ওকে। সো আমরা এইখানে আরেকটা প্যাসেজ সলভ করলাম। তো এইভাবে তোমরা তোমাদের বইয়ের যে এক্সারসাইজগুলো আছে আমি বলবো প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, তুমি যত বেশি পারো প্র্যাকটিস করো, দরকার হলে বইয়ের থেকে প্র্যাকটিস করো বা টেস্ট পেপারেই লিখে লিখে প্র্যাকটিস করো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্যাসেজ আছে প্রিপোজিশনের, সেখানে আমরা যাই। দেখো প্যারেন্টস হ্যাভ ডিজায়ার, তাই না, প্যারেন্টসদের কি আছে? আকাঙ্ক্ষা আছে। কেন আকাঙ্ক্ষা আছে? ফর ব্রাইট ফিউচার অফ দেয়ার চিলড্রেন, তাদের চিলড্রেনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, তাই না।
they are ready to do anything which may be congenial. Congenial থাকলে সেখানে appropriate preposition to বসে, congenial to success. Congenial শব্দের অর্থ হলো উপযোগী, ঠিক আছে? congenial শব্দের অর্থ হলো উপযোগী, ওকে? তারপর দেখো the success of their children, যেহেতু success আছে of their children, every success of their children make them happy and they become sanguine about, sanguine মানে চিন্তাশীল বা চিন্তাযুক্ত হওয়া, sanguine about bright future, but the children do not pay heed to, আমরা বাচ্চারা আমাদের পিতামাতার প্রতি আমরা অতটা মনোযোগ দিই না, তাহলে do not pay heed to the suggestion of their parents and fail to move forward as the parents want. The entire hopes end in smoke. যখন তারা ফেল করে তাদের সকল আশা ধোঁয়ায় মিলিয়ে যায়, তাই না? Children must not be oblivious. তাহলে দেখো oblivious আছে, তাহলে oblivious of it, ঠিক আছে? must not be oblivious of it. তো এই বিষয় সম্পর্কে আমাদের ভুলে গেলে হবে না। তাহলে দেখো আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলা সহ জেনারেল ইউজ অফ প্রিপোজিশন দেখতে পাইলাম। তো এভাবে তোমরা যত পারো প্রিপোজিশনগুলো প্র্যাকটিস করো এবং হুবহু কোনো একটা কিছু কমন চলে আসবে এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। তবে তোমরা যদি অনেক বেশি প্র্যাকটিস করো রুলসগুলো তোমরা কমন পেতে পারো এবং আশা করা যায় এভাবে তোমরা প্রিপোজিশনটা খুব ভালো করতে পারবে, ওকে? তো কোশ্চেন নাম্বার 1 তো গেল, এবার আসো আমরা কোশ্চেন নাম্বার 2টা শুরু করি। তো আমাদের যেটা কোশ্চেন নাম্বার 2 সেটা কি কমপ্লিটিং সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস না ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, তাই না? তো যেহেতু এটা উইথ ক্লুজ, তো আমাদের সামনে কতগুলো ক্লু দেয়া থাকবে, যেমন দেখো এখানে আমরা একটা স্যাম্পল কোশ্চেনে দেখতে পাচ্ছি কতগুলো ক্লু আছে, যেমন দেখো হোয়াট ইফ, উড রাদার, হোয়াট ডাজ লুক লাইক, অ্যাজ ইফ, দেয়ার, হ্যাড বেটার, ওয়াজ বর্ন, নো সুনার হ্যাড, হ্যাভ টু, হোয়াটস ইট লাইক। তো এদের ব্যবহারগুলো আমাদেরকে জানতে হবে এবং এটা খুবই ইজি, আই থিঙ্ক এটা তোমরা মোটামুটি ভালোই পারবে। তো দেখো আমরা একটু সলভ করি। প্রথমে তোমরা একটু যে ক্লুটা দেয়া থাকবে ক্লুগুলো একটু পড়ে নিবা। তো সেখানে দেখো হোয়াট ইফ শব্দের অর্থ কি? হোয়াট ইফ শব্দের অর্থ হলো কি হবে। যখন তুমি কাউকে কোয়েশ্চেন করছো যে এই ঘটনাটা ঘটলে কি হবে, এই ধরনের প্রশ্ন করতে আমরা এই হোয়াট ইফ শব্দটা ব্যবহার করি। তারপর দেখো উড রাদার শব্দের অর্থ কি? উড রাদার শব্দের অর্থ বরং। যখন তোমার কাছে দুইটা অপশন থাকবে, কোনটা তুমি বেশি প্রেফার করছো সেটা বোঝাতে চাচ্ছ, সেইটার পূর্বে হোয়াট উড রাদার শব্দটা বসাতে পারো। এরপরে কি আছে? হোয়াট ডাজ লুক লাইক। ডাজ বানান কি? DOES, ডাজ। হোয়াট ডাজ লুক লাইক, কি রকম দেখতে, দেখতে কেমন, কোনো একটা এলিমেন্ট সেটা দেখতে কেমন সেটা বোঝাতে আমরা এই হোয়াট ডাজ লুক লাইক এই শব্দটা ব্যবহার করে কোশ্চেন করে থাকি। তারপরে দেখো অ্যাজ ইফ অর্থ যেন, অ্যাজ ইফ অর্থ যেন কারো আচরণ ব্যবহার দ্বারা বা কারো অ্যাক্টিভিটি দ্বারা কি বোঝাচ্ছে তোমার মনের ভাব প্রকাশ করতে তুমি এই অ্যাজ ইফ শব্দটা ব্যবহার করে থাকো। তারপর দেখো দেয়ার ইন্ট্রোডাক্টরি, দেয়ার অ্যাজ আ সাবজেক্ট এখানে ব্যবহার করা হয়। হ্যাড বেটার অনেকটা সুরের মতো, কি করলে তোমার জন্য ভালো হবে, কাউকে কোনো উপদেশ দিতে আমরা এই হ্যাড বেটার শব্দটা ব্যবহার করি, অথবা অনেক সময় নিজের জন্য কোন কাজটা করা ভালো হবে, কোনটা করা বেটার হবে সেটা বোঝাতেও আমরা এই হ্যাড বেটার শব্দটা ব্যবহার করি। তারপরে দেখো ওয়াজ বর্ন মানে জন্মেছিল, তাহলে জন্মগ্রহণ করা অর্থে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করি এবং ওয়াজ বর্ন এটার বানানটা হবে BORN, ওয়াজ বর্ন। তারপর দেখো নো সুনার হ্যাড অ্যাজ সুন অ্যাজ এর একটা নেগেটিভ শব্দ। তো অ্যাজ সুন অ্যাজ বা নো সুনার হ্যাড আমরা ব্যবহার করি দুটি কাজ প্রায় একই সময় ঘটেছে বা খুব অল্প দুটার মধ্যে সময়ের পার্থক্য ছিল, সেটা বোঝাতে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করি। তারপর দেখো হ্যাভ টু, এটা একটা মোরাল অক্সিলারি। এই হ্যাভ টুটা অনেকটা মাস্টের মতো কাজ করে, অনেকটা মাস্টের মতো, মানে বাধ্যবাধকতা বোঝাতে আমরা হ্যাভ টু ব্যবহার করি, বাধ্যবাধকতা। তারপর দেখো হোয়াটস ইট লাইক মানে কি রকম,
কোনো একটা কিছু কেমন এটা তুমি জানতে চাইলে হোয়াটস ইট লাইক শব্দটা ব্যবহার করতে পারো। তো এবার আসো এই ক্লুগুলো দিয়ে আমরা এই যে আমাদের সামনে যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলো আমরা ফিল আপ করি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি স্যার জগদীশ চন্দ্র বোস আ বাঙালি ফিজিসিস্ট অ্যান্ড বায়োলজিস্ট ড্যাশ অন। তো এখানে দেখো কতগুলো হিন্টস আছে যেগুলো দেখে তুমি খুব সহজেই বুঝতে পারবে এখানে কোন শব্দটা বসবে। তো দেখো অন 3 নভেম্বর 1858, তার মানে এখানে একটা ডেট আছে। তো যদি ডেট থাকে তাহলে বোঝা যাচ্ছে এখানে জন্মগ্রহণ করা বুঝিয়েছে। আর জন্মগ্রহণ করা বোঝাতে আমরা সেখানে কি ব্যবহার করি? সেখানে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করি, তাই না? তাহলে এখানে আমরা কি লিখব? এখানে আমরা লিখব ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? এরপর দেখো নাম্বার বিতে দেখো দুইজনের একটা কনভারসেশন আছে। তো প্রথমজন বলেছে আই হ্যাভ অনলি ওয়ান পেন উইথ মি, আর সেকেন্ড জন বলছে ড্যাশ লুজ ইট। কি হবে? হোয়াট ইফ ইউ লুজ ইট? তুমি যদি হারিয়ে ফেলো তাহলে কি হবে? হোয়াট ইফ। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? নাম্বার সিতে দেখো দ্য স্টর্ম ওয়াজ ডিভাস্টেটিং, ধ্বংসাত্মক ছিল, ড্যাশ ইট ওয়ার দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এখানে তোমার একটা মনের ভাব প্রকাশ করছো যেন পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, তাই না? তখন আমরা সেখানে অ্যাজ ইফ ব্যবহার করি, অ্যাজ ইফ। ওকে, তারপর দেখো আই এম ভেরি টায়ার্ড আই ড্যাশ টেক রেস্ট। তো তুমি অনেক টায়ার্ড, তোমার রেস্ট নেওয়া প্রয়োজন, তাই না? তখন তুমি কি বলতে পারো? I had better take rest. I had better take rest. রেস্ট নেওয়া প্রয়োজন, তাই না? তাহলে রেস্ট নেওয়াটা তোমার জন্য বেটার হবে, এটা তুমি ভাবছো, দ্যাটস ওয়াই হ্যাড বেটার শব্দটা ব্যবহার করেছো। তারপরে দেখো একটা বস্তু আছে এখানে স্যাটেলাইট, এবং দুইটা ব্ল্যাঙ্ক আছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে বলতে চাচ্ছে যে স্যাটেলাইট দেখতে কেমন। তাহলে আমরা কি বলবো? What does a satellite look like? একটা স্যাটেলাইট দেখতে কেমন? স্যাটেলাইট দেখতে কেমন? What does a satellite look like? বুঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো নাম্বার এফ এভরিবডি রেসপেক্টস হিম ভেরি মাচ। তো একটা সেন্টেন্স, দেন আরেকটা সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে। শুরুতে গ্যাপ থাকে মানে এখানে একটা সাবজেক্ট বসবে। আর আমার অপশনে যে সাবজেক্টগুলো, যে শব্দগুলো আছে তার মধ্যে একটা শব্দই আছে যে সাবজেক্ট হতে পারে, সেটা কি? ইন্ট্রোডাক্টরি দেয়ার, যেটা ইম্পার্সোনাল সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসতে পারে। দেয়ার ইজ নো পারসন অ্যাজ অনেস্ট অ্যাজ হি। ওকে, আচ্ছা, তো তারপর দেখো গেটিং জিপিএ 5টা এর পাশে চলে গেছে, অ্যাকচুয়ালি 5টা এর পাশে হবে যে গেটিং জিপিএ 5। তো এখানে আবার দুইটা গ্যাপ আছে, তাই না? তো আমাদের কাছে তো হোয়াটস ইট লাইক আছে, তো হোয়াটস ইট গেটিং জিপিএ 5, তাই না? হোয়াটস ইট লাইক গেটিং জিপিএ 5। আচ্ছা, দ্যাট মিনস এই গ্যাপটা এখানে হবেই না, তাই না? এখানে কোনো গ্যাপ হবে না, এটা কোনো গ্যাপ না। তাহলে শব্দটা কি? হোয়াটস ইট লাইক গেটিং জিপিএ 5 ইন দ্য এক্সাম। এক্সামে জিপিএ 5 পেতে কেমন লাগে, তাই না? সো কি লিখবো আমরা এখানে? হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক গেটিং জিপিএ 5 ইন দ্য এক্সাম। ক্লিয়ার বিষয়টা? তারপর দেখো নাম্বার 8-এ আই হ্যাভ আ সিভিয়ার হেডেক আই ড্যাশ গো, অনেক মাথা ব্যথা। তো বলছে কি আই ড্যাশ গো, তাহলে বোঝা যাচ্ছে যে আমাকে যেতে হবে। তো আই হ্যাভ টু গো অ্যান্ড সি আ ডক্টর, আমাকে যেতে হবে এবং ডাক্তার দেখাতে হবে, কারণ এটা বাধ্যবাধকতা, কারণ মাথা ব্যথা সে থাকতে পারছে না, তাই না? অবশ্যই এই কাজটা করতে হবে। মানে হ্যাভ টু আর হ্যাড বেটার দুটার মধ্যে পার্থক্য হলো হ্যাভ টু করতেই হবে, তুমি এটা করতে বাধ্য, আর হ্যাড বেটারটা এটা করা তোমার জন্য ভালো হবে, এটা তোমার জন্য বেটার হবে, সেটা বোঝাতে থাকে। ঠিক আছে, তো নাম্বার আইতে দেখো ইট ওয়াজ থান্ডারিং ড্যাশ হি হিয়ার দ্য সাউন্ড দেন হি ওয়েন্ট আউট। তো দেখো এখানে যখনই সে শব্দটা শুনলো সে বাইরে চলে গেল, যখনই বা শুনতে না শুনতেই, তখন আমরা এখানে ইউজ করি নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। ওকে, তারপর দেখো নাম্বার জে হি ওয়াজ আ কাইন্ড পারসন বা কাইন্ড হার্টেড ম্যান হি ড্যাশ স্পেন্ড হিজ মানি ফর দ্য পুর দেন সেভ ইট। দেখো তার কাছে দুইটা অপশন আছে, একটা অপশন হলো স্পেন্ড দ্য মানি, মানিটাকে খরচ করে ফেলবে, আরেকটা অপশন হলো সেটাকে সেভ করবে,
সেভ করবে। তো দুইটা যেহেতু অপশন আছে, তো এর মধ্যে কোনটা সে বেশি প্রেফার করে, বেশি প্রেফারেবল কোনটা সেটা বোঝাতে সেইটার পূর্বে সাধারণত কি ব্যবহার করা হয়, সেইটার পূর্বে উড রেদার ব্যবহার করা হয়। সেইটার পূর্বে আমরা উড রেদার শব্দটা ব্যবহার করি। তো এইভাবে আমরা স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এই কোশ্চেন পার্টটা সলভ করতে পারি। তো তোমরা পরীক্ষায় ঠিক এইভাবে কোশ্চেনগুলো সলভ করবে এবং বাসায় যত পারো প্র্যাকটিস করো। এটা খুব সহজ, 2-3টা কোশ্চেন প্র্যাকটিস করলে তুমি বুঝে ফেলবা যে পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসতে পারে। ওকে, তো আসো তাহলে আমরা কোশ্চেন নাম্বার 2টা শেষ করলাম। এবার আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 আমাদের কোশ্চেনটা হলো কমপ্লিট দিস সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস। তাহলে সুইটেবল ক্লজ অর ফ্রেজটাকে ইউজ করে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করো। তো এখানে দুইটা বিষয় তোমরা খেয়াল করেছো, ক্লজ অ্যান্ড ফ্রেজ দুইটা জিনিস আছে, কিন্তু ক্লজ অর ফ্রেজ ব্যবহার করতে হবে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হলে। ওকে, তো আসো আমরা সেন্টেন্সগুলো কমপ্লিট করে দেখি কি আছে। তো প্রথম সেন্টেন্সটার দিকে আমরা যদি তাকাই, আমরা দেখতে পাই একটা সেন্টেন্স আছে, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইন ইউর স্টুডেন্ট লাইফ। তাহলে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, এবং আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স 3 প্রকার, তাই না? 3 প্রকার কন্ডিশনাল সেন্টেন্স আছে, যেটাকে প্রথমটাকে আমরা বলি ফার্স্ট কন্ডিশন। প্রথমটা হলো ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে, বা যেটাকে আমরা বলতে পারি ফিউচার কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচারটা কেমন হয়? ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচারটা হয়, দেখো, ইফ থাকতে পারে, ইফ বা আনলেস, ইফ বা আনলেস থাকবে। তো এরপরে সাবজেক্ট প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। V1 মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তো এরপরে বাকি অংশ বসে একটা কমা বসে আরেকটা ক্লজ বসবে, এবং সেই ক্লজে তুমি কি করবা, সাবজেক্টের পরে উইল অথবা ক্যান অথবা মাস্ট অথবা শুড, যে কোনো একটা মডেল তোমাকে ব্যবহার করতে হবে। আর মডেলের পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম হয়, যেটাকে আমরা V0 দ্বারা প্রকাশ করতে পারি, এবং তারপরে বাকি অংশ বসে। এই ধরনের সেন্টেন্সটাকে আমরা বলি ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে। আর সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচারটা এবার আমরা চলে যাই, যেটাকে আমরা বলি আনরিয়েল কন্ডিশন। তাহলে দেখো, সেকেন্ড কন্ডিশন স্ট্রাকচারটা হলো ইফ প্লাস সাবজেক্ট প্লাস এই জায়গাটাতে ভার্বের প্রেজেন্ট ফর্ম না থেকে ভার্বের পাস্ট ফর্ম থাকবে V2, ঠিক আছে। আর পরের অংশটা কি হবে, যেহেতু এটা অতীত হয়ে গেছে, তাহলে আমার মডেলগুলোকেও পাস্ট করতে হবে, উড অথবা কুড ব্যবহার করতে হবে, ঠিক আছে। এবং তারপরে ভার্বের বেস ফর্ম, কারণ এইগুলো কিন্তু মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে, বুঝতে পেরেছ? এটা যেমন মডাল, এটাও তেমন মডাল, আর মডালের পরে সব সময় ভার্বের বেস ফর্ম বসে। এই বিষয়টা তোমরা খেয়াল করবা, ঠিক আছে? বুঝতে পারতেছো? এই বিষয়টা তোমরা একটু খেয়াল করবে। তো এই জায়গাতে যদি দেখো V1 আছে, তখন তোমাকে উইল, ক্যান বা মাস্ট বা শুড ব্যবহার করতে হবে। এই জায়গায় তোমরা যদি দেখো ভার্বের পাস্ট ফর্ম আছে, তখন তোমাকে উড অথবা কুড এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তারপরে আরেকটা কন্ডিশন আছে, যেটাকে আমরা থার্ড কন্ডিশন বলি। থার্ড কন্ডিশনের স্ট্রাকচারটা কেমন, ইফের পরে সাবজেক্টের পরে এইখানে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, দ্যাট মিন্স হ্যাড প্লাস V3 থাকে, হ্যাড প্লাস V3। তো হ্যাড প্লাস V3 যদি থাকে, তাহলে এই অংশটা কি হবে, এটা পারফেক্ট হয়ে গেল না? তুমি এই অংশটাও পারফেক্ট করে দিবা। পারফেক্ট মিন্স কি, উড হ্যাভ, তাই না? উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ, উড হ্যাভ বা কুড হ্যাভ তুমি ইউজ করবা, ঠিক আছে। এবং উড হ্যাভ, কুড হ্যাভের পরে, হ্যাভের পরে মনে রাখবা, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তারপর বাকি অংশ হবে। তাহলে এখানে দেখো আমার মডেলটা কি হলো, উড হ্যাভ বা কুড হ্যাভ। যেহেতু এটা উড হ্যাভ বা কুড হ্যাভ হলো, তাহলে এইটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বোঝা গেছে বিষয়টা? এই যে 3টা কন্ডিশনের স্ট্রাকচার, প্রথমটা ফার্স্ট কন্ডিশন, দ্বিতীয়টা সেকেন্ড কন্ডিশন, তারপরটা থার্ড কন্ডিশন। এটা হলো সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচার, এটা হলো থার্ড কন্ডিশনের স্ট্রাকচার। ওকে,
তাহলে আমাদের এইখানে যে সেন্টেন্সটা ছিল, এইখানে আমরা যদি তাকাই, এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ এর পরে ডোন্ট আছে, ডোন্ট। আর ডোন্ট থাকা মানে এটা ভার্বে প্রেজেন্ট ফর্ম আছে। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইন ইউর স্টুডেন্ট লাইফ, তাহলে তুমি তোমার স্টুডেন্ট লাইফে যদি হার্ড ওয়ার্ক না করো তাহলে কি হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি ইউ ওন্ট গেট আ বেটার ফিউচার, অথবা ইউ ওন্ট গেট আ গুড জব, তাই না? গেট আ গুড জব। তো ওনটা হলো উইলের নেগেটিভ ফর্ম, উইলটাকে আমরা নেগেটিভ করে ওন করেছি, ঠিক আছে? ইউ ওন্ট গেট আ গুড জব। তাহলে এইভাবে তোমরা ইফ যুক্ত সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবে। দ্বিতীয় সেন্টেন্সটার দিকে আসো, চলে যাই। ট্রিজ আর মোস্ট ইম্পর্ট্যান্ট ফর আওয়ার সার্ভাইভাল, তাই না? দে সাপ্লাই অক্সিজেন। তারা আমাদেরকে কি দেয়? গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। উইদাউট হুইচ, যেটা ব্যতীত। তো দেখো উইদাউট হুইচ, যেটা ব্যতীত, এটা কি আছে এখানে? হ্যাঁ, এখানে হুইচ একটা কনজাংশন আছে, তাই না? রিলেটিভ কনজাংশন আছে। তো এখন আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করব। উইদাউট হুইচ, যেটা ব্যতীত কি হবে? উই ক্যান নট সার্ভাইভ, তাই না? যেটা ব্যতীত আমরা টিকে থাকতে পারবো না। উই ক্যান নট সার্ভাইভ অন দ্য আর্থ। সো এই হলো আমার সেন্টেন্সটা, আমরা কমপ্লিট করে ফেললাম। অর্থটা বুঝতে হবে। মাই এইচএসসি এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি সো দ্যাট। তো এখানে একটা স্ট্রাকচার আছে, সো দ্যাট। হ্যাঁ, এই যে সো দ্যাট, কোনো বাক্যে সো দ্যাট কনজাংশনটা যদি থাকে, কোনো বাক্যে কোনো বাক্যে যদি সো দ্যাট থাকে, সো দ্যাট, সো দ্যাট অর্থ হলো যেন, যেন, ঠিক আছে? তো এখন দেখো, কোনো কাজের উদ্দেশ্য প্রকাশ করতে, কোনো কাজের উদ্দেশ্য প্রকাশ করতে এই সো দ্যাট যুক্ত ক্লজ ব্যবহার করা হয়, ঠিক আছে? সো দ্যাট যুক্ত ক্লজ ব্যবহৃত হয়। তো এবং সো দ্যাট যুক্ত সেন্টেন্সে বা ক্লজের একটা স্ট্রাকচার আছে। তো কোনো সেন্টেন্সে যদি সো দ্যাট বসে, দেখো এখানে যদি সো দ্যাট বসে, সো দ্যাটের পরে সাবজেক্টের পর একটা ক্যান বা কুড বসাতে হবে, ক্যান বা কুড একটা মডাল বসাতে হবে, ঠিক আছে? তো এরপরে ভার্বের বেস ফর্ম বা বাকি অংশ এখানে বসে যাবে। তো এখন প্রশ্ন হলো যে আমরা কখন ক্যান বসাবো আর কখন কুড বসাবো? এটা একটা বড় প্রশ্ন। তো তোমার বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, তোমার বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, তখন তুমি সেখানে ক্যান বসাবা। এবং তোমার বাক্যটা যদি পাস্ট টেন্সে হয়, বাক্যটা যদি পাস্ট টেন্সে হয়, তখন সেখানে তুমি কুড বসাবা। এই হলো বিষয়, ভেরি ইজি, ঠিক আছে? তো আমাদের যে সেন্টেন্সটা আছে, তো সেইখানে দেখো সো দ্যাট এর আগে হ্যাভ টু আছে, দ্যাট মিনস এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? হ্যাভ টু স্টাডি। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে আমাদেরকে এখানে ক্যান বা কুড দিয়ে বাক্যটাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তাহলে ক্যান দিয়ে বাক্যটাকে কমপ্লিট করতে হবে। আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি সো দ্যাট আই ক্যান মেক আ গুড রেজাল্ট, আই ক্যান মেক আ গুড রেজাল্ট। ওকে, বুঝা গেছে? বুঝতে পেরেছো তোমরা? এরপরে দেখো ডি নাম্বার কোশ্চেনটার দিকে তাকাও, ঠান্ডা মাথায় তাকাও। আই হ্যাভ লস্ট মাই সেল ফোন, উড ইউ মাইন্ড? কোনো বাক্যে উড ইউ মাইন্ড আছে, তো উড ইউ মাইন্ড যদি থাকে তারপরে একটা স্ট্রাকচার আছে। উড ইউ মাইন্ড যুক্ত সেন্টেন্সের পরে, উড ইউ মাইন্ডের পরে আমরা কি লিখবো? এখানে লিখে দিয়ে আসো, উড ইউ মাইন্ড। হ্যাঁ, উড ইউ
মাইন্ড এরপরে যদি ভার্ব বসে তখন সেই ভার্বটা ভার্বের আইএনজি ফর্ম হবে, ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি, এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে। তারপর বাকি অংশ, তো এটা দ্বারা সাধারণত কাউকে কোনো রিকোয়েস্ট করতে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করি। তখন আমরা বাক্যটা কি বলতে পারি, উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর ফোন, যেহেতু আমার ফোনটা হারিয়ে গেছে, উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর ফোন, কারণ কি বলেছে দেখো, সো দ্যাট আই ক্যান টক টু মাই মাদার। ওকে, তো এই হলো রুলসটা। তারপরে আসো লাস্ট উইক, মাই ফ্রেন্ড হাসান মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, নো সুনার হ্যাড আই হার্ড দ্য নিউজ দেন। তো এখানেও কিন্তু আমরা একটা স্ট্রাকচার দেখতে পাই, নো সুনার হ্যাড যুক্ত সেন্টেন্সের একটা স্ট্রাকচার আছে। তো দেখো কোনো সেন্টেন্সে যদি নো সুনার হ্যাড থাকে, নো সুনার হ্যাড, দ্যাট মিনস এটা বোঝায় করতে না করতেই, ঠিক আছে। তা নো সুনার হ্যাড যুক্ত সেন্টেন্সে নো সুনার হ্যাডের পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, যেহেতু হ্যাড আছে হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর এরপরে দেখো বাকি অংশ বসানোর পরে কমার পর তোমাকে আবার একটা সাবজেক্ট বসাতে হবে, এরপরে যে ভার্বটা হবে এখানে, এই ভার্বটা, আচ্ছা এখানে কমার একটা জিনিস মিস চলে গেছে, এখানে হোয়েন বসবে, হোয়েনের পর যে সাবজেক্টটা বসবে, সাবজেক্টের পর ভার্বটা পাস্ট ফর্ম হবে, B2 হবে, ঠিক আছে। এখন দেখো নো সুনার হ্যাডের মতো আমাদের কাছে আরও কিছু স্ট্রাকচার আছে, ঠিক নো সুনার হ্যাডের কাছাকাছি, যেটাকে আমরা বলি হার্ডলি হ্যাড, ঠিক আছে, হার্ডলি হ্যাড বা স্কেয়ার্সলি হ্যাড, ঠিক আছে। স্কেয়ার্সলি হ্যাড যদি পরীক্ষায় পাও তোমরা, বাক্যটা হার্ডলি হ্যাড বা স্কেয়ার্সলি হ্যাড দিয়ে যদি শুরু হয়, এরপর দেখো এরপর সাবজেক্ট প্লাস V3, একই স্ট্রাকচার যাচ্ছে, জাস্ট পার্থক্যটা হলো এখানে যখন হোয়েন ছিল এই অংশটাতে আমরা হোয়েন না লিখে লিখবো দেন, THAN, দেন, ঠিক বলছি, ঠিক বলি নাই, এইখানে হবে দেন, সরি ভুল হয়ে গেছে, এইখানে হবে দেন এবং এইখানে হবে হোয়েন, কারণ নো সুনার হ্যাডের পরে দেন হয় এবং হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাডের পরে হোয়েন হয়, ঠিক আছে। তো হোয়েনের পরে সাবজেক্ট প্লাস V2, ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে। তাহলে কি ছিল ব্যাপারটা আবার একটু বলি, দেখো নো সুনার হ্যাড যদি কোনো সেন্টেন্সে থাকে, নো সুনার হ্যাড যুক্ত সেন্টেন্সের পর হ্যাডের পর ভার্বের V3 ফর্ম বসবে এবং কনজাংশন হিসাবে দেন বসবে, সাবজেক্ট প্লাস V2 বসবে। আর হার্ডলি হ্যাড বা স্কেয়ার্সলি হ্যাড এরপর সাবজেক্ট প্লাস V3 এবং এই অংশটাতে কনজাংশন হিসাবে হোয়েন বসবে, তারপর সাবজেক্ট প্লাস V2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, তো আসো আমরা প্র্যাকটিসে চলে যাই। তো কি বলেছে দেখো, নো সুনার হ্যাড আই হার্ড দ্য নিউজ দেন, মানে আমি খবরটা শুনতে না শুনতেই আমি সেখানে চলে গিয়েছিলাম, তাই না। তাহলে তুমি কি বলতে পারো, আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার, সহজ করে একটা বাক্য লিখে ফেলো। নাম্বার F নাম্বার দেখো, ফ্লাওয়ার ইজ আ সিম্বল অফ বিউটি, লাভ অ্যান্ড পিউরিটি, there is hardly anyone, হার্ডলি কিন্তু একটা নেগেটিভ শব্দ, ঠিক আছে, হার্ডলি একটা নেগেটিভ শব্দ। তো এমন কোনো পার্সন নাই বললেই চলে যারা সে কি করে, হু ডিসলাইক ফ্লাওয়ার বা হু ডাজন্ট লাইক ফ্লাওয়ার, তাই না, হু ডাজন্ট লাইক ফ্লাওয়ার। সো বাক্যটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো ওয়াক ফাস্ট, LEST, লেস্ট, এই লেস্ট একটা কনজাংশন হিসেবে কাজ করছে এবং এই লেস্ট শব্দের অর্থ কি, লেস্ট শব্দের অর্থ হলো না হয়, কোনো বাক্যে যদি লেস্ট থাকে, LEST, লেস্ট, কোনো বাক্যে যদি LEST, লেস্ট থাকে তখন বুঝবা এই লেস্ট শব্দের অর্থ হলো না হয়। কোনো কাজ না হলে কি হতে পারে সেই আশঙ্কা বোঝাতে লেস্ট ব্যবহার করা হয়, হ্যাঁ। আর লেস্ট যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচার হলো যে কোনো সেন্টেন্সে যদি লেস্ট থাকে, লেস্টের পর সাবজেক্টের পর তোমাকে অবশ্যই শুড বা মাইট ব্যবহার করতে হবে, এরপর ভার্বের বেস ফর্ম, এরপর ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে।
তো এই বিষয়টা তোমরা খেয়াল রাখবা, শুড বা মাইটের পর ভার্বের বেস ফর্ম বসতে হবে। হ্যাঁ, তো আসো বাক্যটা কি দাঁড়ালো, ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, লেস্ট না হয়, দ্রুত না হাঁটলে কি হতে পারে, লেস্ট ইউ মাইট মিস দ্য ক্লাস বা ইউ শুড মিস দ্য ক্লাস। ঠিক আছে, ইউ মাইট মিস দ্য ক্লাস। ওকে, তো তারপরের বাক্যে চলে যাই। আসো, জুই একজনের নাম বলছে স্টাডিং মেডিসিন, সে স্টাডিং মানে পড়াশোনা করছে মেডিসিন নিয়ে। তো কেন মেডিসিন নিয়ে পড়াশোনা করছে, হি ওয়ান্টস সে চায়, কি চায়, কি চায় সেটা লেখো, টু বি আ মেডিসিন স্পেশালিস্ট। ওকে, বাক্যটা কমপ্লিট হয়ে গেল। তারপর আই নাম্বারে দেখো, আই নাম্বারে কি বলছে, ডিউরিং ডিউরিং দ্য রিসেন্ট ইয়ার্স মোস্ট টিনেজার্স হ্যাভ বিকাম ফেসবুক ফ্রিক, উই ওয়েস্ট টাইম ফর নাথিং, দে শুড নো দ্যাট, তাদেরকে জানতে হবে যে, কি জানতে হবে বলো, যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, কারণ তারা যে সময়টাকে নষ্ট করছে এই সময়টাকে কি তারা ফিরে পাবে বলো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা তাদেরকে জানতে হবে যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। হি কেম টু মাই রুম হোয়াইল, কোনো বাক্যে যদি হোয়াইল থাকে এবং হোয়াইল থাকে এবং হোয়াইলটা কনজাংশন হিসাবে কাজ করছে, তারপরে সাধারণত কন্টিনিউয়াস টেন্স লিখতে হয়, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, দেখো খেইম আছে পাস্ট টেন্সে, তাহলে এখানে আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো, হোয়াইল আই ওয়াজ স্লিপিং, I was sleeping, he didn't wake me up। ঠিক আছে, তো এই যে দেখো কমপ্লিটিং সেন্টেন্সগুলো খুব ঠান্ডা মাথায় স্ট্রাকচারগুলো বুঝে বুঝে অল্প কয়েকটা সেন্টেন্স তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি এই ব্যাপারটা পরীক্ষায় খুব ভালো পারবা এবং বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো আমাদের এখানে আরেকটা প্যাসেজ আছে, আসো সেই প্যাসেজটা আমরা প্র্যাকটিস করি। ঠিক আছে, আমাদের এখানে কমপ্লিটিং সেন্টেন্সে আরেকটা প্যাসেজ প্র্যাকটিসের জন্য আমরা নিয়ে এসেছি, সেটাও প্র্যাকটিস করি। তো দেখো এখানে কি আছে, একই ধরনের সেন্টেন্স আমরা আবার পেয়েছি। দেখো, হি স্টাডিজ মেডিসিন সো দ্যাট, তো এটা তো আমরা জানি তাই না, সো দ্যাট হি ক্যান বি আ মেডিসিন স্পেশালিস্ট। তো এখানে ছিল ওয়ান্টস, জাস্ট এখানে একটু আলাদা। হ্যাঁ, তো কি হবে, হি ক্যান বি আ মেডিসিন স্পেশালিস্ট। ওকে, আচ্ছা এবার দেখো, টাইম হ্যাজ ইটস উইংস, ইট ওয়াজ 5 years। হ্যাঁ, তো সিন্সের একটা স্ট্রাকচার আছে এখানে, যেহেতু সিন্স আছে, দেখো কোনো বাক্যে সিন্স যদি কনজাংশন হিসাবে বসে, কনজাংশন হিসাবে যদি সিন্স বসে, হ্যাঁ, তখন স্ট্রাকচারটা হলো তোমরা দেখবা যে সিন্সের আগে প্রেজেন্ট আছে নাকি পাস্ট আছে। সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, মানে সাবজেক্ট প্লাস V2 ভার্বের পাস্ট ফর্ম। হ্যাঁ, এবং আরেকটা বিষয় মনে রাখবা, সিন্সের আগে যদি প্রেজেন্ট না থেকে পাস্ট থাকে, আগেই যদি পাস্ট থাকে, তখন সিন্সের পরে সাধারণত পাস্ট পারফেক্ট থাকে। ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্স থাকে। তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, আর প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, আর এখানে পাস্ট ইনডিফিনিট মিন্স এইখানে যদি ভার্বের পাস্ট ফর্ম আগে থাকে, তাহলে পরে পাস্ট পারফেক্ট হবে। সো এই বিষয়টা তোমরা খেয়াল রাখবা। ঠিক আছে, আগে প্রেজেন্ট থাকলে পরে পাস্ট, আগে পাস্ট থাকলে পরে পাস্ট পারফেক্ট হবে, এই ব্যাপারটা তোমরা খেয়াল রাখবা। তো সিন্সের স্ট্রাকচার, তো আমার এখানে দেখো ইট ওয়াজ 5 years, তাহলে ওয়াজ আছে না, ওয়াজ আছে।
যেহেতু ওয়াজ আছে তাহলে এটা পাস্টে আছে, সিন্সের পর, এই যে সিন্সের পর আমাদেরকে পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হবে। তো it was 5 years since I had seen you. ওকে, বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এরপরে আসো কি বলছে, the poor man knocked at my door, he came to me with a view to, একটা গরিব লোক তোমার ঘরে নক করেছে, হ্যাঁ, সে কেন এসেছে? উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু দ্বারা কোনো কাজের উদ্দেশ্য বোঝায়। এই যে উইথ আ ভিউ টু দ্বারা কোনো কাজের উদ্দেশ্য বোঝায়, এবং রুলসটা হলো যেহেতু উইথ আ ভিউ টু একটা প্রিপোজিশনাল ফ্রেজ এবং এরপরে যদি ভার্ব বসে তাহলে সেটা হবে ভার্বের আইএনজি ফর্ম, ঠিক আছে? তাহলে একটা গরিব লোক কেন তোমার বাসায় এসে নক করতে পারে, তখন তুমি কি লিখবা? উইথ আ ভিউ টু গেটিং হেল্প, গেটিং হেল্প ফ্রম মি। ব্যাস, ঘটনা ঘটে গেল। তো এরপরে দেখো, I found a box in the room, the box was too heavy। তো দেখো, এই ধরনের বাক্যের স্ট্রাকচার হলো, কোনো বাক্যে যদি টু প্লাস অ্যাডজেক্টিভ থাকে পরের অংশে কোনো একটা অংশে গিয়ে টু প্লাস ভার্ব লিখতে হয়, টু প্লাস ভার্ব, এটা একটা স্ট্রাকচার, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে দেখো ফর আছে, তো ফর আছে, আমরা কি করতে পারি? তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে ফরের সাথে একটা মি যুক্ত করে দিতে পারি, ফর মি টু ক্যারি, দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি টু ক্যারি। ওকে, আচ্ছা, এরপর দেখো নাম্বার ই, হ্যাড ইউ রেসপেক্টেড মি, কোনো বাক্যের শুরুতে হ্যাড আছে এবং তারপরে ভি3 আছে। হ্যাডের পরে দেখবা যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে হ্যাডের পরে, তখন সেটা থার্ড কন্ডিশনের স্ট্রাকচার। আর থার্ড কন্ডিশনের স্ট্রাকচার মানে তোমাকে এখানে কি লিখতে হবে? এখানে সাবজেক্টের পরে উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ দিয়ে বাক্যটাকে কমপ্লিট করতে হবে। উড হ্যাভ বা কুড হ্যাভ এর পরে ভি3 ফর্ম বসাতে হবে, উড হ্যাভ কুড হ্যাভ বা পরে ভি3 ফর্ম বসাতে হবে। তো হ্যাড ইউ রিকোয়েস্টেড মি, তুমি যদি আমাকে রিকোয়েস্ট করতে, ঠিক আছে, যে আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম, তুমি যদি আমাকে রিকোয়েস্ট করতে, আই বট সামথিং ফর ইউ, তাই না? বুঝে গেছে? আই উড হ্যাভ, আই উড হ্যাভ বট, আই উড হ্যাভ বট সামথিং ফর ইউ। ব্যাস, বাক্যটা কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো এফ নাম্বার কি বলছে। এফ নাম্বার, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, ডোন্ট এভার অ্যাবাউট মি, আই ড্যাশ আফটার আই হ্যাভ ফিনিশড মাই স্টাডি। কোনো বাক্যে যদি আফটার থাকে এবং আফটারের পরে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তো মনে রাখবা আফটারের আগে এই অংশটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, তো কি হবে এখানে? আই উইল জয়েন, তাই না? বা আই উইল গো দেয়ার, বা আই উইল গো আউট। হ্যাঁ, তো এখানে আমরা কি লিখতে পারি? আই উইল গো আউট আফটার আই হ্যাভ ফিনিশড মাই স্টাডি। ওকে, আর আফটার বিফোর তো একটা মানে প্রচলিত রুলস আছে, জানো, যে আফটারের পরে পাস্ট পারফেক্ট হয় যদি আফটার আগে কি থাকে বলো তো? পাস্ট ইনডিফিনিট থাকে, তাই না? এবং বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হয় যদি বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট থাকে। তো এইটা একটু ভিন্ন রুলস এখানে। জি নাম্বারে দেখো, দে আর ভেরি হার্ড ওয়ার্কিং ইফ দ্য ব্যাংক গিভস দেম লোন, যদি ব্যাংক তাদেরকে লোন দেয়। দেখো ইফ এর পরে গিভস আছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে এটা ফার্স্ট কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশনে বলছে যে ব্যাংক যদি তাদেরকে লোন দেয় তো কি করবে? হ্যাঁ, they will make right use of the money। ওকে, তারা টাকার সঠিক ব্যবহার করবে। নাম্বার 8 দেখো, ইউনাইটেড স্ট্রেংথ। তো এখানে একটা প্রভাব ইউজ করেছে যে ইউনাইটেড ইজ স্ট্রেংথ, ইউনাইটেড উই স্ট্যান্ড,
তো এটার ফুল মিনিং হলো ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। একতাই বল, তাই না? একত্রে আমরা দাঁড়াবো এবং আলাদা হয়ে গেলে আমরা পড়ে যাব। We had to walk through মানে মধ্য দিয়া জঙ্গল। He saw a snake while we saw a snake while we were walking, তাই না? কারণ while এর পরে যেহেতু কন্টিনিউয়াস টেন্স হয়, we were walking. নাম্বার জি তে দেখো, everybody will go to the graveyard after death, মৃত্যুর পরে প্রত্যেকেই কবরস্থানে যাবে। তো এখন একটা বাক্য আছে, a graveyard is a place, a graveyard is a place। তো এখানে আমরা কি করব, where dead bodies are buried, যেখানে ডেড বডিদেরকে কবর দেয়া হয়। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রায় 20টা সেন্টেন্স প্র্যাকটিস করলাম, কিছু রুলস দেখলাম। তো আশা করি এখান থেকে তোমরা উপকৃত হবে, কমপ্লিটিং সেন্টেন্সগুলো তোমরা খুব ভালোভাবে করতে পারবে। ঠিক আছে, তাহলে এবার আসো আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ আমরা দেখতে পাচ্ছি যেটা রাইট ফর্ম অফ ভার্ব, রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল দ্য গ্যাপস with the correct form of verbs and subject verb agreement as per context। তো as you know যে এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখানে ইমপ্লিমেন্টেড হতে পারে এবং ভার্বগুলো ব্র্যাকেটে দেওয়া আছে এবং এই ভার্বগুলোকে সঠিক ফর্মে লিখতে হবে। তো দেখো আমরা এখানে চলে যাই সলভে। বুক ড্যাশ পজেস মানে কি ধারণ করা, তাই না? তো আমরা পজেস থেকে কি লিখতে পারি, যেহেতু বুক সিঙ্গুলার নাম্বার হিসাবে আছে তাহলে আমরা পজেসকে পজেসেস হিসাবে লিখতে পারি, তাই না? ভার্বের সাথে আমরা ইএস যুক্ত করে দিয়েছি। দ্য এসেন্স অফ ইমোরালিটি, দ্য এসেন্স অফ ইমোরালিটি, দ্য ড্যাশ ব্র্যাকেটে বি আছে কিন্তু বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, দ্য মোস্ট প্রেশাস প্রোডাক্ট অফ হিউম্যান এফোর্টস, তাহলে দে আছে তো এখানে আমরা আর লিখতে পারি, দে আর দ্য মোস্ট প্রেশাস প্রোডাক্ট অফ হিউম্যান এফোর্টস। টেম্পলস ক্রাম্বল ইনটু অ্যাশেস, পিকচার্স অ্যান্ড স্ট্যাচুস ডিকে বাট। বুকস বই সবসময় কি করে, সারভাইভ করে, তাই না? বুকস সারভাইভ, বই সারভাইভ করে। টাইমস অফ নো অ্যাকাউন্ট ফর গ্রেট থট হুইচ আর অ্যাজ ফ্রেশ অ্যাজ টুডে, দে ড্যাশ হোয়েন দে কেম। তাহলে দেখো অ্যাজ দে ড্যাশ হোয়েন দে কেম, তাহলে এটা পাস্টে আছে, তাই না? অতীতকালে থাকলে এটা V2 হয়ে যাবে, ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে হোয়েন দে ওয়্যার। ঠিক আছে, অ্যাজ দে ওয়্যার হোয়েন দে কেম, এখন তারা ঠিক ওই রকমই ফ্রেশ আছে, ঠিক যেমন তারা ছিল যখন তারা এসেছিল। থ্রু দ্য অথর্স মাইন্ড এজেস অ্যাগো, এই অ্যাগো শব্দটা যদি কোনো সেন্টেন্সে থাকে তখন বুঝবা সেটা পাস্ট টেন্স হবে, ভার্বটা V2 হয়ে যাবে। হোয়াট ড্যাশ বি দেন থট অর সে, তাহলে হোয়াট ইজ দেন থট অর সে, যা বলা হয়েছিল। ঠিক আছে, হোয়াট ইজ হবে না, দেন যেহেতু আছে হোয়াট ওয়াজ দেন থট অর সেড স্টিল, সেটা স্টিল আমাদেরকে কি করে, স্পিক্স আমাদেরকে বলে টু আস, তাই না? বুকস ড্যাশ আস, তাহলে বুকস এখানে কিন্তু এস যুক্ত আছে, তাহলে এটা প্লুরাল নাম্বার, এখানে ভার্বের সাথে এস যুক্ত করা যাবে না, এখানে হবে ইন্ট্রোডিউস। ঠিক আছে, আস টু দ্য বেস্ট সোসাইটি, they bring us into the presence of noblest mind that have ever lived। এখন have এর পরে ভার্বের past participle, তাই এখানে ed যুক্ত হলো, lived। we hear what they, আমরা শুনতে পাই what they thought, thought, thought আমরা কেন লিখলাম, দেখো এখানে or এর পরে V2 আছে, তার মানে or এর আগেও আমরা past indefinite করব, বুঝা গেছে? এরপরে দেখো we see them as if they dash, তো as if যদি কোনো সেন্টেন্সে থাকে এবং তার আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, যেমন দেখো as if এর আগে এখানে আমরা see দেখতে পাচ্ছি, see যেটা V1, তাই না? তো as if এর পরে ভার্বের পাস্ট ফর্ম হয় এবং আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম as if এর পরে কখনো was বসে না, সেটা were হবে। আর they এর পরে তো এমনিতেই were হয়, they were alive। ঠিক আছে, তো
তো এখানে আমরা দেখলাম, দেখো তো এখান থেকে একটা টেকনিক তোমাদেরকে বলি। যদি রাইট ফর্ম অফ ভার্বে তোমাদের অনেক বেশি সমস্যা থাকে, তোমরা প্যাসেজটা দেখবা যে কোন টেন্সে আছে, প্যাসেজটা কি কোনো একটা অতীতের ঘটনা বর্ণনা করছে নাকি বর্তমানের ঘটনা বর্ণনা করছে। যদি বর্তমানের ঘটনা প্যাসেজটা বর্ণনা করা থাকে তাহলে ম্যাক্সিমাম ভার্ব কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে, সেই হিসাবে তোমরা সেন্টেন্সটাকে ভার্বটা সঠিক বসাতে পারো। ওকে, আচ্ছা এরপরে দেখো আমরা চলে যাই পরের সেন্টেন্সটাতে। পরের প্যাসেজে কি বলা আছে দেখো, হোয়াইল। হোয়াইল এর পরে যদি ভার্ব থাকে, হোয়াইল প্লাস ভার্ব, তখন এই হোয়াইলটা কনজাংশনের মতো কাজ না করে প্রিপোজিশনের মতো কাজ করে এবং তারপরে ভার্বের আইএনজি ফর্ম বসবে। তাহলে ইটটা কি হয়ে যাবে, ইটিং, হোয়াইল ইটিং ফুড। বুঝে গেছে? উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট উই ডু নট ইট, আমরা খাই না, উই ডু নট ইট merely to satisfy our hunger or to fulfill the belly। তাহলে এখানে বোঝাচ্ছে যে আমরা শুধুমাত্র আমাদের ক্ষুধা মেটানোর জন্য বা পেট ভরার জন্য খাই না। আমরা কেন খাই, উই ইট, আমরা খাই সো দ্যাট, যেন উই ক্যান, দেখো সো দ্যাট এর পরে ক্যান বসে, তাই না, সো দ্যাট উই ক্যান প্রিজার্ভ our health। for good health we need, নিড এর পরে যদি ভার্ব বসে সাথে সাথে তখন সেটা ইনফিনিটিভ হয়, উই নিড টু টেক গুড ফুড। সামটাইমস, মাঝে মাঝে হয়, এমনটা হয়, সামটাইমস ইট হ্যাপেন্স, মাঝে মাঝে এমনটা হয়, ইট হ্যাপেন্স দ্যাট পিপল ড্যাশ ইন প্লেন্টি ডু নট ইট দ্য ফুডস। তো দেখো এখানে যেহেতু আমরা একটা ভার্ব বসিয়ে ফেলেছে এই বাক্যটার মধ্যে, তো আরেকটা ভার্ব তো ফাইনাইট ভার্ব বুঝতে পারে না, এটা নন ফাইনাইট ভার্ব। যেহেতু পিপলের পরে হু নাই, যদি পিপলের পরে হু থাকতো তখন হু লিভ হতো, হু যেহেতু নাই তাহলে নন ফাইনাইট ভার্ব লিভিং, তাই না, ইভেন ইন প্লেন্টি ডোন্ট ইট দ্য ফুডস অ্যাজ দে নিড ফর হেলথ বিকজ দে ডু নট নো, তারা জানে না, দে ডোন্ট নো, তারা জানে না how to choose a balanced diet from the foods that are available। ঠিক আছে, that is, যেহেতু that আছে, that এর পর আমি is ইউজ করি, কিন্তু is কি হবে, is হবে না, কারণ দেখো that এর আগে ফুডস আছে এবং ফুডসটা প্লুরাল নাম্বার, যেহেতু ফুডসটা প্লুরাল নাম্বার তো ভার্বটা আর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে that are available। ঠিক আছে, তো এই যে প্যাসেজটা আমরা সলভ করলাম, প্র্যাকটিস হয়ে গেল। আসো আমরা আরেকটা প্যাসেজ সলভ করি। তো এখানে দেখো ইট ইজ হাই টাইম যে বাক্যটা শুরু করেছে, তো কোনো বাক্যে যদি ইট ইজ হাই টাইম থাকে এই কথাটা মনে রাখবা, পরের ভার্বটা পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে উই ইউজড ইট ইজ হাই টাইম, উই ইউজড আওয়ার ব্রেইন অ্যাবাউট দ্য কার্স অফ ডৌরি। ডৌরি মানে যৌতুক, হ্যাঁ, দ্য ইস্যুজ অফ ডৌরি, ডৌরির যে বিষয়গুলো, ইস্যুজ আছে, দেখো এইটা সাবজেক্ট, এখানে ইস্যুজ আছে, দ্য ইস্যুজ অফ ডৌরি হ্যাভ টু বি, তাই না, কনসিডার্ড, টু এখানে টু দরকার ছিল, টু বি কনসিডার্ড ইন ভিউ অফ এ কান্ট্রিজ সোশিও ইকোনমিক, কালচারাল, পলিটিক্যাল সার্কামস্ট্যান্সেস। ইউনাইটেড এফোর্টস, দেখো এফোর্ট প্রয়োজন হবে, কাদের জন্য প্রয়োজন সেটা বলে নাই, ইউনাইটেড এফোর্ট প্রয়োজন হবে বা প্রয়োজন, ইউনাইটেড এফোর্টস আর রিকোয়ার্ড, প্যাসিভ ফর্মে এটা বসেছে। ঠিক আছে, যখন কেউ কোনো একটা কাজ নিজে করে, সাবজেক্ট কর্তা নিজে ভার্বের কাজটা সম্পাদন করছে, সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি। আর যখন সাবজেক্ট হিসেবে যে আছে সে কর্তা না, সে ভার্বের কাজটা সম্পাদন করছে না, করা হয় এরকম বোঝায়, তখন সেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলি। ওকে, আচ্ছা এরপর দেখো কি বলেছে, স্পেসিফিক ফ্রেমওয়ার্ক মাস্ট, এটা ফ্রেমওয়ার্ক ড্র করতে হবে, তাহলে মাস্ট বি ড্রন, প্যাসিভ, এখানেও প্যাসিভ হয়েছে, মাস্ট বি ড্রন আপ টু, টু আছে দেখো, টু ইমপ্লিমেন্ট, তাহলে টু এর পরে ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন করতে একটা প্ল্যান লাগবে, তাই না। এনিওয়ে উই ক্যান হোপ দ্যাট, হোপ যদি কোনো সেন্টেন্সে থাকে সাধারণত হোপ দ্যাট এর পরে আমরা ফিউচার ইনডিফিনিট ইউজ করি। ঠিক আছে, তাহলে ডৌরি উইল come to an end in the time to come, we dare to, dare আছে তাহলে dare to hope,
we dare to hope so because our girls are being, যেহেতু being আছে are being, তো being থাকলে এখানে V3 হবে তাই না, কারণ আমরা জানি are প্লাস being এরপরে ভার্বের past participle form বসে প্যাসিভ হিসাবে তাই না, তাহলে are being educated, are being educated কারণ মেয়েরা শিক্ষিত হচ্ছে তাই না, are being educated. ওকে, তারপর দেখো ডে বাই ডে প্যারেন্টস মেন্টালিটি, প্যারেন্টস মেন্টালিটি কি হচ্ছে, আর বিং চেঞ্জড, চেঞ্জ হচ্ছে, আর বিং চেঞ্জড গ্রাজুয়ালি, অ্যান্ড পিপল, পিপল আর বিং, তারা হচ্ছে, পিপল আর বিং মোর কনশাস, তারা আরো বেশি সতর্ক হচ্ছে, আরো বেশি সচেতন হচ্ছে। তো এইভাবে আমরা রাইট ফর্ম ভার্বটা সলভ করে ফেললাম, ঠিক আছে। তো তোমরা এইভাবে যত বেশি পারো প্যাসেজ প্র্যাকটিস করতে থাকো যতক্ষণ সময় তোমরা পাচ্ছ। এখানে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ বলা আছে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস, তার মানে এখানে আমরা ইনডাইরেক্ট স্পিচ করছি। হ্যাঁ, তো মাই সানস সেড হি, প্রথমে কোশ্চেনটা এইভাবে খুব ভালো করে পড়ে নাও। আ গ্রেট ট্রেজার লাইজ হিডেন ইন দ্য স্টেট আই এম অ্যাবাউট টু লিভ ইউ, হোয়ার ইজ ইট হিডেন, সেড দ্য সানস আই এম অ্যাবাউট টু টেল ইউ, সেড দ্য ওল্ড ম্যান বাট ইউ মাস্ট ডিগ দ্য ল্যান্ড বিফোর ইট। তো এরকম একটা কোশ্চেন করেছে। তো ন্যারেশন শুরু করার আগে তোমরা স্পিকার অ্যান্ড লিসেনার দুইটা বিষয় প্রথমে আইডেন্টিফাই করে নেবা। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ওল্ড ম্যান এবং তার ছেলেদের কথা হচ্ছে। তো শুরুতেই ওল্ড ম্যান তার ছেলেদেরকে বলেছিল তাই না, তাহলে আমরা স্টার্ট করি এভাবে, দ্য ওল্ড ম্যান টোল্ড, দ্য ওল্ড ম্যান টোল্ড হিজ সানস, তার ছেলেদেরকে বলেছিল, দ্যাট a great treasure lay, দেখো ভার্বটা প্রেজেন্ট ছিল সেটাকে আমরা পাস্ট করে দিচ্ছি, যেহেতু আমরা ইনডাইরেক্ট করছি পাস্ট টেন্সে তাই না। তো লে হিডেন ইন দ্য স্টেট, লে হিডেন ইন the estate. ওকে, তারপরে কি বলেছে, I am about to leave you, এই আইটা ছিল ওল্ড ম্যান, তাহলে আমরা এখানে হি লিখি, he was about to leave them, এই ইউ দ্বারা তার ছেলেদেরকে বোঝাচ্ছিল, তাই হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দেম, ঠিক আছে। তো এরপরে কি বলেছে দেখো, একটা কোশ্চেন আছে হোয়ার ইজ ইট হিডেন, এটা কোথায় আছে, তো অবশ্যই প্রশ্নটা ছেলেরা করেছে তাই না, তাহলে এখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি দ্য সানস আস্কড, কোশ্চেন করেছে, কাকে করেছে, আস হিম বা ওল্ড ম্যান তাই না, হিমটাকে ওল্ড ম্যান, তো ওল্ড ম্যানকে কোশ্চেন করেছে, কি কোশ্চেন করেছে দেখো, হোয়ার ইজ ইট হিডেন, এটা কোথায় হিডেন আছে, তো আমরা কি বলবো, আমরা বলবো হোয়ার ইট ওয়াজ হিডেন। তোমরা বিষয়টা খেয়াল করেছ, একটু খেয়াল করো কিভাবে আমি করতেছি। তারপর ফুল স্টপ, তো সে বলছে আই এম অ্যাবাউট টু টেল ইউ, তো ও বলছে যে আই এম অ্যাবাউট টু টেল ইউ, তাহলে হি রিপ্লাইড that he was about to tell them, হ্যাঁ, he was about to tell them। তো এখন দেখো এই পাশে শুরুটা, পরের সেন্টেন্সটা শুরুতে একটা কনজাংশন আছে, তাহলে এটাকে আমি আগের সেন্টেন্সের সাথে যুক্ত করে দিতে পারি। হ্যাঁ, বাট ইউটাকে তার ছেলেরা, তাহলে বাট
দে মাস্টের জায়গায় আমরা হ্যাড টু ইউজ করতে পারি। হ্যাড টু, দে হ্যাড টু dig the land, they had to dig the land। তো এখানে আমরা দুইটা প্যাসেজের মধ্যে কি কি পার্থক্য খুঁজে পাই তোমরা খেয়াল করেছো? শুরুতেই আমরা টোল্ড লিখেছি, এরপরে আমরা একটা দ্যাট যুক্ত করেছি, প্রেজেন্ট টেন্সটাকে পাস্ট টেন্সে পরিণত করেছি, এবং আমরা এখানে দেখো এখানে আমরা পার্সনটাকে চেঞ্জ করেছি, আবার টেন্সটাকে চেঞ্জ করেছি, পার্সনটাকে চেঞ্জ করেছি, তারপর দেখো এখানে আমরা আস্ক, কোশ্চেন করলে আমরা আস্ক লিখেছি, এবং এইখানে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে চেঞ্জ করে ফেলেছি। হোয়ার ইট ওয়াজ মানে এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করেছি, আগে সাবজেক্ট পরে ভার্ব, যেহেতু কোশ্চেনে আগে অক্সিলারি ভার্ব থাকে পরে সাবজেক্ট থাকে, তো আমরা এই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের পরে নিয়ে এসেছি। হি রিপ্লাইড দ্যাট, যদি কেউ কোশ্চেন করে তার পরিবর্তে আমরা রিপ্লাইড দ্যাট মানে রিপ্লাই হচ্ছে রিপ্লাইড দ্যাট, এখানে আমরা টেন্সকে পরিবর্তন করেছি এবং বাকি যা আছে আমরা তাই রেখেছি, এবং তারপরে এখানে এসে আমরা মাস্টকে হ্যাড টু করেছি। তাহলে দেখো যখন আমরা ন্যারেশন পরিবর্তন করি আমাদের রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচে কি কি পরিবর্তন হয়। প্রথমে আমরা এখানে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তখন আমরা সেইড টুর পরিবর্তে টোল্ড লিখে থাকি, এবং কোশ্চেন করলে আমরা আস্ক লিখে থাকি। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখন আমরা অর্ডার্ড, অ্যাডভাইসড, কমান্ডেড এই ধরনের শব্দ লিখে থাকি, ঠিক আছে। এবং এরপর দেখো এরপর আমরা একটা দ্যাট যুক্ত করেছি, তারপরে আমরা পার্সন এবং টেন্স চেঞ্জ করেছি। দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, যিনি কথা বলছে বা যিনি শুনছেন সেই ভিত্তিতে পার্সন এবং পার্সন চেঞ্জ করতে হবে। আর টেন্সটা কি করতে হবে, নর্মালি আমরা যখন পাস্ট টেন্সের একটা ন্যারেশন করছি তখন ভার্বগুলোকে প্রেজেন্ট থেকে পাস্টে কনভার্ট করতে হবে। প্রেজেন্ট থাকলে পাস্ট, কিন্তু পাস্ট থাকলে সেটা পাস্ট পারফেক্ট হয়, ঠিক আছে। তো এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল রাখবা। কেমন খেয়াল রাখবা, দেখো যে টেন্স চেঞ্জটা খেয়াল রাখবা, টেন্সের পরিবর্তন। হ্যাঁ দেখো টেন্স চেঞ্জ, টেন্সে কি খেয়াল রাখবা, যদি আমার রিপোর্টিং ভার্বে সেইড টু থাকে, রিপোর্টিং ভার্বে সেইড টু থাকলে মানে পাস্ট থাকলে আমরা কি করব, পাস্ট থাকলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মকে ভার্বের পাস্ট ফর্মে পরিণত করব, V1 কে V2, কিন্তু যদি V2 থাকে তখন সেটা হবে হ্যাড প্লাস V3। এটাই হলো সবচেয়ে বড় স্ট্রাকচার ন্যারেশনে টেন্স চেঞ্জের ক্ষেত্রে, প্রেজেন্ট থাকলে পাস্ট এবং পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। এখানে আমরা আরেকটু শর্টকাট বিষয় ব্যবহার করতে পারি, যে কোনো বাক্যে যদি এম ইজ আর থাকে, এই এম ইজ আর এর পরিবর্তে আমরা ওয়াজ অথবা ওয়্যার লিখব, ওয়াজ অথবা ওয়্যার লিখব। কিন্তু বাক্যে যদি শুরুতেই মানে আমার ইনডাইরেক্টেই যদি আমার ডাইরেক্টে যদি কি থাকে ওয়াজ বা ওয়্যার থাকে, তো সেই ওয়াজ বা ওয়্যারের পরিবর্তে আমরা হ্যাড বিন লিখব, হ্যাড বিন লিখব, ঠিক আছে। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার এবং ওয়াজ ওয়্যারের পরিবর্তে আমরা হ্যাড বিন লিখবো, এই বিষয়টা তোমরা খেয়াল রাখবা, ঠিক আছে। তাহলে এখানে কিছুটা ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবং ইন্টারোগেটিভে আস্কডের পরে কিন্তু সেখানে কোনো ধরনের দ্যাট বসে না, এটা খেয়াল রাখবা, হয় ডব্লিউএইচ ওয়ার্ড বসে অথবা ইফ বসতে পারে। তো আসো আমরা আরেকটা প্যাসেজে চলে যাই। তো দেখো শুরুতেই বলেছে ফলো মাই এক্সাম্পল, শি সেইড অ্যাজ উই শুক হ্যান্ড, তাই না। তো এখানে দেখো এখানে ফার্স্ট পারসন দিয়ে এই প্যাসেজটা বর্ণনা করা হয়েছে। তো স্টার্টে আমরা যদি বলি যে অ্যাজ উই শুক হ্যান্ড, এই ধরনের সিচুয়েশনগুলোকে আমরা সামনে লিখে দেব, অ্যাজ উই শুক হ্যান্ডস, যখন আমরা হাত নাড়াচ্ছিলাম বা হ্যান্ডশেক করছিলাম, ঠিক আছে। তখন কি হয়েছে, শি advised me বা she told me, ঠিক আছে, she advised me to follow her example, সে আমাকে উপদেশ দিল তার এক্সাম্পলটাকে ফলো করতে। এবং দেখো বাক্যের শুরুতে পরের বাক্যের শুরুতে অ্যান্ড আছে, তাহলে আমরা এই অ্যান্ড দিয়ে পরের বাক্যটার সাথে এরকে জুড়ে দেব, ঠিক আছে। তখন আমরা কি বলবো, আমরা বলবো যে and
advised me to follow her example and never eat, হ্যাঁ, and never eat more than one thing for luncheon, more than one thing for luncheon. ওকে, তো তারপরে দেখো I replied, কিন্তু এখন দেখো আমার কোশ্চেনে যে ভার্বটা দেয়া আছে রিটর্টেড, তাই না, রিপোর্টিং ভার্বটা রিটর্টেড দেয়া আছে, তাহলে আমরা কি লিখব, আমরা লিখব I retorted that, I retorted মানে জবাব দেয়া, I retorted that I will আছে, তো will থাকলে সেটা would হয়ে যাবে, I would, will থাকলে would হয়ে যায়, I would do better than that, I would do better than that. তারপরে কি বলা আছে দেখো, and I added that, and I added that I would eat nothing for dinner that night. Tonight থাকলে সেটা কি হয়ে যায়, that night হয়ে যায়, ঠিক আছে, I would eat nothing for dinner that night, for dinner that night, ঠিক আছে। তো সে বলেছে কি দেখো, humorist, she cried gaily jumping into a cab, তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি, jumping into a cab she cried gaily that, সে আমাকে কি বলেছে, I was a humorist. ওকে, দেখো যদি কখনো ইনডাইরেক্ট ন্যারেশনে প্রপার সেন্টেন্স না দেয়া থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে তোমাকে কিন্তু প্রপার সেন্টেন্সটা লিখতে হবে, সেই ক্ষেত্রে এই বাক্যের অর্থ অনুযায়ী তোমাকে সাবজেক্ট এবং ভার্বটাকে সিলেক্ট করতে হবে। তো এই গেল আমাদের ন্যারেশনের দুইটা পার্ট গেল। পরের পার্টটা দেখো, এখানে একটা ডাইরেক্ট ন্যারেশন মানে ইনডাইরেক্ট ন্যারেশন আছে, সেটাকে ডাইরেক্ট করতে হবে। তো আমি মনে করি ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করাটা তোমাদের জন্য আরও অনেক ইজি। তো সেই ক্ষেত্রে একটু তোমরা কথোপকথনের যে প্রপার নিয়ম আছে সেটাকে একটু ফলো করলে পেয়ে যাবা। তো আসো আমরা এটা প্যাসেজটাকে আমরা এখানে মডিফাই করে দেখি কিভাবে হয়। যদি কোনো জায়গায় দেখো আস্কড আছে, আস্কড জায়গায় তুমি কি লিখবা, তুমি লিখবা said লিখলা, দ্য টিচার said দ্য স্টুডেন্টস, তো said আছে তাহলে স্টুডেন্টস আছে, তাহলে said এর সাথে টু যুক্ত করে দাও, ঠিক আছে। এরপর একটা কমা দাও, এখানে ইনভার্টেড কমা দাও, ইফটাকে কেটে দাও, যেহেতু হ্যাড হার্ড আছে তাহলে হ্যাডটা সামনে যে হ্যাভ হয়ে যাবে, হ্যাভ হার্ড, ঠিক আছে। ইফ দে আছে, দে কারা, স্টুডেন্টরা, তাহলে হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ এইসব, তোমরা কি এইসবের নাম শুনেছ, তো এরকম একটা প্রশ্ন টিচার করেছে, ঠিক আছে। তো স্টুডেন্টরা কি করছে, রেসপেক্টফুলি রিপ্লাইড, রেসপেক্টফুলিটা কেটে দাও কারণ স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি হয়, তাই না। তাহলে দেখো দ্য স্টুডেন্টস রিপ্লাইডের জায়গায় আমরা সেইড বলতে পারি, সেইড, স্টুডেন্টস সেইড, ওরা কি বলেছে, ওরা বলেছে দে হার্ড, তাহলে দে আছে, দে থাকলে হবে উই, হ্যাডের জায়গায় হবে হ্যাভ, উই হ্যাভ নট, ঠিক আছে। তাহলে they have not, তাহলে we have not sir, তাই এখানে আমরা একটা sir যুক্ত করব, ঠিক আছে। তো এখানে ফুল স্টপ, এখানে আমরা এই যে sir যুক্ত করব, একটা sir, এবং এটাকে আমরা ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে দেব, ঠিক আছে। and ask the teacher কেটে দাও, কেটে দিয়ে তুমি এখানে কি করতে পারো, আবার ইনভার্টেড কমা দাও, দিয়ে ওটাকে ক্যাপিটাল লেটার করে দাও, who he had been, তাহলে who he had been টা কার পরিবর্তে এসেছে, was এর পরিবর্তে,
তাহলে এখানে লেখো হু ওয়াজ হি, হু ওয়াজ হি, প্রশ্ন হবে, একটা কোশ্চেন মার্ক হবে, কোশ্চেন মার্কটাকে এই সেন্টেন্সটাকে এখন ক্লোজ করে দাও। দ্য টিচার অ্যাডভাইজ দেম, তো অ্যাডভাইসড আছে, তো এখানে আমরা কি লিখবো, দ্য টিচার সেইড, দ্য টিচার সেইড, দেম কেটে দাও, দ্য টিচার সেইড, কমা দিয়ে আবার ইনভার্টেড কমা দাও, ঠিক আছে। লিসেন টু হিজ লেকচার, হিজ লেকচারটা হয়ে যাবে মাই লেকচার, লিসেন টু মাই লেকচার অ্যাটেন্টিভলি, হ্যাঁ, অ্যান্ড এই দেটা হলো ইউ, অ্যান্ড ইউ উড বি এবল টু নো অ্যাবাউট হিম, ঠিক আছে। তো এখানে ইনভার্টেড কমা ক্লোজ করে দাও। তো হি অলসো এক্সক্লেইমড, এটা কেটে দাও, হি অলসো এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট, কেটে দাও, কেটে দিয়ে এখানে আবার ইনভার্টেড কমা দিয়ে এইচটাকে ক্যাপিটাল লেটার করে দাও, হিজ ফেবলস ওয়ার ভেরি ইন্টারেস্টিং, তো এর পরিবর্তে তোমাকে কি লিখতে হবে, হাউ ইন্টারেস্টিং, এই জায়গায় কি লিখতে হবে, এখানে লিখতে হবে হাউ, হাউ ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ হিজ ফেবলস আর, দেখো, এবং এরপরে এখানে একটা এক্সক্লেমেটরি মার্ক দিয়ে ক্লোজ করে দাও। তো এইভাবে কিন্তু আমরা ন্যারেশনগুলোকে সলভ করতে পারি। তো দেখো যে ন্যারেশন সলভ করার এই প্রক্রিয়াটা তোমরা ভালো মতো বুঝছো কিনা, হ্যাঁ। তো এখানে কিন্তু তুমি জাস্ট পারসন এবং টেন্স এই দুইটা বিষয় যদি খেয়াল রাখো এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভার্ব, তাহলে ন্যারেশনের ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে 3টা প্যাসেজ সলভ করলাম, এই 3টা প্যাসেজের চেঞ্জিংটা একটু ভালো করে খেয়াল করো, এখানে তোমরা অনেকগুলো রুলস বুঝতে পারবা, অ্যান্ড কিপ প্র্যাকটিসিং, ন্যারেশনের জন্য আরও বেশি প্র্যাকটিস করো। তারপরে আমরা চলে যাব পরের কোশ্চেনে, এবং আমাদের পরের কোশ্চেনটা হলো মডিফায়ার্স। আসো আমরা মডিফায়ার্সটা করি। তো মডিফায়ার্সে আমরা দেখতে পাচ্ছি, তো আমরা জানি মডিফায়ার্স দুই ধরনের, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার, দুই ধরনের মডিফায়ার আছে, ঠিক আছে। তো প্রি মডিফায়ার হলো শব্দের পূর্বে বসে সেই শব্দকে মডিফাই করে। তো প্রথম সেন্টেন্সটা যদি আমরা দেখি, কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বেঙ্গালি লিটারেচার, হি ওয়াজ আ ড্যাশ পয়েট। তো কাজী নজরুল ইসলাম একজন কবি ছিল, তাই না। তো দেখো পয়েট শব্দটা একটা নাউন, এই যে পয়েট শব্দটা একটা নাউন, ঠিক আছে, এই পয়েট শব্দটা একটা নাউন। তো নাউনের আগে বলছে নাউনকে মডিফাই করো, প্রি মডিফাই করো। তো নাউনকে যদি প্রি মডিফাই করো, নাউনকে প্রি মডিফাই করে কে, নাউনকে প্রি মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউনকে প্রি মডিফাই করে। তাহলে তোমার এখানে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে, এবং মনে রাখবা তুমি যদি নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করো তাহলে অ্যাডজেক্টিভ খুঁজে পাবা। তাহলে দেখো কাজী নজরুল ইসলাম কেমন পয়েট, বিদ্রোহী কবি, তাই না, রেবেল পয়েট বা একজন বিখ্যাত কবি। তাহলে তুমি এখানে চাইলে ফেমাস লিখতে পারো, রেবেল লিখতে পারো, ব্যাস এই হলো বিষয়টা। তো কাজী নজরুল ইসলাম is called the Shelley of Bengali literature, he was a famous poet, okay, he wrote dash in every branch of Bengali literature, ঠিক আছে। তো তোমাকে বলেছে ভার্বকে মডিফাই করো, ভার্বকে, হ্যাঁ, ভার্বকে মডিফাই করো। দেখো পোস্ট মডিফাই দা ভার্ব, ভার্বকে মডিফাই করো। এখন ভার্বকে মডিফাই করে কে, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে সে কিভাবে লিখেছিল, ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করো, সে লিখেছিল কন্টিনিউয়াসলি, তাই না, সে কন্টিনিউয়াসলি লিখেছিল, কন্টিনিউয়াসলি লিখেছিল। তাহলে এই অ্যাডভার্বটা কি করতেছে, ভার্বকে মডিফাই করতেছে। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, কোন কোন অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে এটা তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন, ডিগ্রি, ফ্রিকোয়েন্সি, অনেকগুলো অ্যাডভার্ব আছে। তো এর মধ্যে ম্যানার, প্লেস, টাইম, রিজন সাধারণত ভার্বকে মডিফাই করে। তো কোনো কাজ কিভাবে করা হয়েছে এই দ্বারা প্রশ্ন করলে তুমি যে উত্তরটা পাবা সেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, ওকে। তো আচ্ছা এরপরে দেখো কি বলেছে, নজরুল এবং দুইটা কমার মাঝখানে একটা ড্যাশ আছে, দ্যাট মিন্স এখানে একটা অ্যাপোজিটিভ ব্যবহার করতে হবে। অ্যাপোজিটিভ হলো একটা নাউন বা নাউন ফ্রেজ, যে নাউন বা নাউন ফ্রেজ কোন একটা প্রপার নাউনের পরে বসে তার পরিচয় দিতে সাহায্য করে। তাহলে নজরুল কে ছিল, নজরুল কে ছিল, যেহেতু এটা তার ছোটবেলার কথা বলছে, আর্লি চাইল্ডহুডের কথা বলছে, তাহলে নজরুল কে ছিল, নজরুল একটা চাইল্ড ছিল, একটা বাচ্চা ছিল, তাই না। তাহলে নজরুল কি ছিল, এ বয়, ঠিক আছে, এ বয়, own the attention of everyone in his childhood,
হি রোট লিখেছে, সিজলেসলি নিরবিচ্ছিন্নভাবে লিখেছে, আনটিল দ্য ডেথ অফ ড্যাশ। তো এখানে কি বলেছে দেখো, ব্র্যাকেটে পসেসিভ লিখতে বলেছে, পজেসিভ। হ্যাঁ, পজেসিভ কোনগুলা? হিজ একটা পজেসিভ, হিজ, মাই, ইয়োর, আওয়ার, এই শব্দগুলো হলো পজেসিভ, ঠিক আছে। আনটিল দ্য ডেথ অফ হিজ পোয়েটিক ফ্লায়ার। হি কম্পোজড হিজ সংস, সে তার গানগুলোকে রচনা করেছে ড্যাশ, ইনফিনিটিভ ইউজ করতে বলছে, ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে। দেখো কি বলেছে, ইনফিনিটিভ ফ্রেজ লেখো, ভার্বকে মডিফাই করতে। টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে, এই কথাটা তোমরা মনে রাখবা, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে। আর যখন ফ্রেজ বলবে এর সাথে কিছু এক্সট্রা ওয়ার্ড যুক্ত হবে, এক্সট্রা ওয়ার্ড যুক্ত হলে সে ফ্রেজে পরিণত হবে। তো সে রচনা কেন করেছিল, কেন দ্বারা প্রশ্ন করে ইনফিনিটিভটা কিন্তু পাওয়া যায়। তাহলে হি কম্পোজড হিজ সং, কেন রচনা করেছিল? টু ইন্সপায়ার পিপল, টু ইন্সপায়ার পিপল। তাহলে দেখো টু ইন্সপায়ারটা ছিল ইনফিনিটিভ, যখন তার সাথে আমি পিপল যুক্ত করলাম এটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেল। হ্যাঁ, তো হিজ সংস আর ড্যাশ, এখানে দেখো কি বলেছে, ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার হলো এমন ধরনের অ্যাডভার্ব যারা কোনো একটা অ্যাডজেক্টিভের মাত্রাকে বৃদ্ধি করে। যদি ইন্টেন্সিফায়ার আসে তুমি এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেরি বসাতে পারো, ভেরি বসালে বাক্যটা কারেক্ট হয়ে যাবে। তো হিজ সংস আর ভেরি মেলোডিয়াস, হি এনরিচ দ্য বেঙ্গলি লিটারেচার, অ্যাডভার্ব ইউজ করতে বলছে, ঠিক আছে। তো কেমন ভাবে সে বাংলা লিটারেচারকে এনরিচড করেছে, তাহলে আমরা এখানে গ্রেটলি বলতে পারি, ব্যাপকভাবে, তাই না? বাংলা লিটারেচারকে সে কি করেছে, enriched করেছে। His literary works have enriched dash literature। তো দেখো এখানে বলেছে একটা নাউন ফ্রেজ লিখতে, সরি একটা নাউন অ্যাডজেক্টিভ লিখতে। নাউন অ্যাডজেক্টিভ কাকে বলে এই বিষয়টা তোমরা জানো কিনা? নাউন অ্যাডজেক্টিভ হলো একটা নাউন, নাউন অ্যাডজেক্টিভ হলো একটা নাউন যেটা অন্য একটা নাউনকে মডিফাই করে। তার মানে তোমার সহজ কথায় তোমার পরীক্ষায় যদি নাউন অ্যাডজেক্টিভ আসে তুমি একটা নাউনকে লিখবা। হ্যাঁ, তাহলে দেখো হিজ লিটারারি ওয়ার্কস হ্যাভ এনরিচড লিটারেচার, কোন লিটারেচারকে এনরিচড করেছে? তাহলে বেঙ্গলি লিটারেচার, তাই না? বেঙ্গলি লিটারেচার বা বাংলা লিটারেচারও বলতে পারো। ওকে, বা এত কঠিন না করে তোমার যদি সহজ লাগে তুমি বাংলা লিখে দাও তাও কারেক্ট হবে, বাংলা লিটারেচার। ওকে, আচ্ছা, হি ওয়াজ ড্যাশ সেকুলার পয়েট, তোমাকে এখানে আর্টিকেল ইউজ করতে বলছে, দ্যাট মিনস এ অ্যান্ড দা, ঠিক আছে। তো দেখো এখানে সেকুলার পয়েট, তো এখানে আমরা কি ইউজ করব? এখানে আমরা এ ইউজ করব, তাই না? হি ওয়াজ আ সেকুলার পয়েট, সে একজন ধর্মনিরপেক্ষ কবি ছিল। হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি, এবং এখানে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ লিখতে বলেছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো যখন প্রিপোজিশনের সাথে নাউন যুক্ত হয়ে অ্যাডভার্বের মতো কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। প্রিপোজিশন প্লাস নাউন একসাথে বসে যখন অ্যাডভার্বের মতো কাজ করে সেটাই হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। তাহলে হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি। তো এখানে আমরা যদি অ্যান্সারটা লিখি তাহলে আমরা বলতে পারি, কি লিখতে পারি বলো তো? এখানে একটা প্রিপোজিশন দিয়ে যদি আমরা লিখি তাহলে আমরা বলতে পারি থ্রু আউট হিজ লাইফ। থ্রু আউট একটা প্রিপোজিশন, দেন হিজ লাইফ, তার সমগ্র জীবন জুড়ে সে কি করেছে? সাম্যের গান গেয়েছে, সং অফ, হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি। বুঝে গেছে বিষয়টা? তো এইভাবে তোমরা খেয়াল রাখবা যে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারটা মোস্ট ইম্পর্টেন্ট না, মোস্ট ইম্পর্টেন্ট হলো তোমরা কোন টপিকটা বসাচ্ছ। তুমি কি অ্যাডজেক্টিভ বসাচ্ছ, নাকি অ্যাডভার্ব বসাচ্ছ, নাকি ডিটারমিনার বসাচ্ছ, নাকি তুমি এখানে আর্টিকেল বসাচ্ছ, কোন জিনিসটা বসাচ্ছ, এই বিষয়টা খেয়াল করে তুমি অর্থটাকে মিলিয়ে এই মডিফায়ার্সটা সলভ করতে পারো। হ্যাঁ, তারপর আসো আমরা আরেকটা মডিফায়ার সলভ করি। তো কি বলেছে দেখো, আ ব্যালেন্সড ডায়েট, হ্যাঁ, ইজ আ গুড মিক্সচার অফ ড্যাশ ফুডস। তো এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে যে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করো। তার মানে আমাদেরকে নাউনকে মডিফাই করতে হবে। তো নাউনকে মডিফাই কে করে? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। তাহলে কেমন ফুডের মিক্সচারকে আমরা ব্যালেন্সড ডায়েট বলি? তখন আমরা এখানে বলতে পারি হেলদি ফুড। হেলদি ফুডের মিক্সচারকে আমরা ব্যালেন্সড ডায়েট বলি, হেলদি ফুড।
It is essential for us dash a healthy life. It is essential for us dash a healthy life. তো এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে একটা ইনফিনিটিভ বসাতে। ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্ব, তাই না? তো এখানে আমরা বলতে পারি টু লিড আ হেলদি লাইফ, টু লিড আ হেলদি লাইফ। ওকে, তারপর বলছে দেখো দেয়ার আর মেনি বেনিফিটস অফ ইটিং আ ড্যাশ ডায়েট। একটা ব্যালেন্সড ডায়েট তুমি যদি গ্রহণ করো, নাউনকে মডিফাই করতে বলেছে। নাউনটা কোথায়? এই যে ডায়েট, এই ডায়েট শব্দটা নাউন। তো কেমন ডায়েট? তো আমরা বলতে পারি হেলদি ডায়েট বা ব্যালেন্সড ডায়েট। ঠিক আছে, তুমি চাইলে হেলদিও লিখতে পারো কিন্তু, হ্যাঁ, হেলদি বা ব্যালেন্সড লিখতে পারো, হেলদি বা ব্যালেন্স ডায়েট, বিকজ ইট প্রিভেন্টস, হ্যাঁ, ইট প্রিভেন্টস, এটা প্রতিরোধ করে। কাকে প্রিভেন্ট করে? এটা মেনি ডিজিজেস, এটা অনেক ধরনের রোগকে প্রতিরোধ করে। এই যে মেনি শব্দ দ্বারা, যে শব্দ দ্বারা পরিমাণবাচক কিছু বোঝায় তাকে ডিটারমিনার বলে। মেনি, ফিউ, আফিউ, এগুলো হলো ডিটারমিনার। ঠিক আছে, কোয়ান্টিফায়ার অ্যাকচুয়ালি। তারপর দেখো অ্যাজ আ রেজাল্ট উই ডু নট গেট সিক। আমরা যদি হেলদি ডায়েট গ্রহণ করি বা ব্যালেন্স ডায়েট গ্রহণ করি তাহলে আমরা সহজে অসুস্থ হব না, আমরা সহজে অসুস্থ হব না, তাই না? তাহলে সহজে হলো কি ইজিলি, তাই না? তাহলে উই ডু নট গেট সিক ইজিলি। তো এই ইজিলিটাকে একটা অ্যাডভার্ব, কিভাবে বুঝাইলে সেই শব্দটা হলো একটা অ্যাডভার্ব। ওকে, তারপর বলছে যে উই শুড সিলেক্ট, আমাদেরকে সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করতে হবে? আওয়ার ডায়েট। যেহেতু পসেসিভ বলছে তাহলে আমরা এখানে লিখবো আওয়ার। উই শুড সিলেক্ট আওয়ার ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিডস। উই শুড নট ইট দ্য ড্যাশ ফুডস, তাহলে আমাদেরকে একই ধরনের খাবার খাওয়া যাবে না, সেম ফুডস। উই শুড নট নিড দ্য সেম ফুড বা হেলথ, এখানে রিচ ফুড বলতে পারো চাইলে, রিচ ফুড। হ্যাঁ, আমরা অনেকে মনে করি যে রিচ ফুড খাইলে মনে হয়, রিচ ফুড মানে বড়লোক খাবার না। রিচ ফুড মিনস তোমার যে খাবারে অনেক বেশি মশলা থাকে, অনেক বেশি উপাদান একসাথে থাকে, তাই না? যেমন বিরিয়ানি একটা রিচ ফুড। ঠিক আছে, তারপর দেখো ফর দ্য হোল উইক উই ক্যান কিপ ফিট, আমরা ফিট থাকতে পারি, ফিট থাকতে পারি। পার্টিসিপল বলেছে, ভার্বের আইএনজি ফর্মকে পার্টিসিপল বলে। পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি ফর্ম। ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি ফর্ম যখন অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর ভার্বের ভি3 ফর্ম যখন অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হলো পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তো বলছে যে আমরা সারা বছর, কি বলছে দেখো, উই ক্যান কিপ ফিট, আমরা ফিট থাকতে পারি টেকিং আ ব্যালেন্স ডায়েট, একটা ব্যালেন্স ডায়েট গ্রহণ করার মাধ্যমে, তাই না? টেকিং আ ব্যালেন্স ডায়েট, বাট ইট ইজ নট ইজি, এটা ইজি না, এটা ইজি না। কি ইজি না? দেখো ড্যাশ ব্যালেন্স ডায়েট। তো এখানে একটা ইনফিনিটিভ ইউজ করতে বলছে, তো ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্ব। ঠিক আছে, তো টু হ্যাভ বা টু ইট, হ্যাঁ, বা টু টেক আ ব্যালেন্স ডায়েট গ্রহণ করা সারা সপ্তাহে, এটা ইজি না। এই ক্ষেত্রে আমাদেরকে একজন নিউট্রিশনিস্ট আমাদেরকে হেল্প করতে পারে। ঠিক আছে, আর নিউট্রিশনিস্ট ক্যান হেল্প। তো এখানে একটা ডিটারমিনার লিখতে বলছে, তো আর্টিকেল, কোয়ান্টিফায়ার, ঠিক আছে, পসেসিভ, ডিস্ট্রিবিউটিভ, এগুলো সবই ডিটারমিনারের ভিতরে পড়ছে। তো এইভাবে আমরা মডিফায়ারটা সলভ করতে পারি। ঠিক আছে, জাস্ট আমি টেকনিকে সলভ করার টেকনিকটা দেখাচ্ছি, যেহেতু পরীক্ষায় একদিন আগে তোমরা এই ক্লাসটা পাচ্ছ। তো দেখো, এরপরে দেখো আমরা এখানে মডিফায়ারটা শেষ করলাম। এরপরে একটা বড় টপিক আমাদের কাছে রইল, সেটা হলো কানেক্টরস, তাই না? তো আসো আমরা কানেক্টরসের দিকে চলে যাই। তো কানেক্টরসে কি আছে দেখো, কানেক্টরসে আমরা দেখি এখানে একটা প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি। আর তোমাদের যে কানেক্টর সেটা কিন্তু একটা প্যাসেজকে কানেক্ট করতে হবে, প্যাসেজের মধ্যে সেন্টেন্সগুলোকে কানেক্ট করতে হবে। তো যেই শব্দগুলো কানেক্টর, সেই শব্দগুলো মাথার মধ্যে রেখে প্যাসেজটাকে রিডিং করবা, তাহলে দেখবা যে শব্দটা তোমার মুখে চলে আসছে বা তোমার কাছে মনে হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই কারেক্ট ওয়ার্ড। ঠিক আছে, তুমি জাস্ট প্যাসেজটাকে বারবার রিডিং করবা। ঠিক আছে, আসো আমরা একটা প্যাসেজ সলভ করি। অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, দ্য ম্যান, দেখো দ্য ম্যানটা কিন্তু একটা নাউন। ঠিক আছে, এই যে দ্য ম্যানটা একটা নাউন। হ্যাঁ, তো নাউনের পরে এখানে কি আছে? এখানে একটা নাউন আছে, এবং নাউনের পরে এখানে একটা ভার্ব আছে। তার মানে আমার এখানে একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এত রুলস শেখার দরকার নাই, তুমি জাস্ট রিডিং পড়ো। দ্য ম্যান হু পজেসেস, যে গ্রহণ করে, ধারণ করে, তাই না? The man who possesses this uncommon quality is the happiest man in the world.
ট্রুলি স্পিকিং আ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস। একটা মানুষের মধ্যে ট্রাস্টওয়ার্দিনেস থাকতে হবে। কারণটা কি? কারণ বিকজ, হ্যাঁ দেখো বিকজ, কারণ বোঝাতে বিকজ ব্যবহৃত হয়। নোবডি বিলিভস আ লায়ার, কি মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। আ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, একজন মিথ্যাবাদী কিছু সময়ের জন্য উন্নতি করতে পারে, বাট কিন্তু কি হয় বলতো, বাট আলটিমেটলি হি গোজ টু দ্য ডগ, সে তার গোজ টু দ্য ডগ মানে তার গোল্লায় যাওয়া, ধ্বংস হওয়া, ঠিক আছে। সো তাই উই শুড বি অনেস্ট, আমাদেরকে অনেস্ট হইতে হবে। ইট ইজ বিলিভ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাই না, অনেস্টি হলো বেস্ট পলিসি। অন দ্য আদার হ্যান্ড, দেখো আমরা এখানে বিপরীত দুইটা জিনিসের কথা যখন বলবো তখন আমরা অন দ্য আদার হ্যান্ড এই কানেক্টরটা ইউজ করব, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড dishonesty is the sign of downfall. God helps those who are honest, ঠিক আছে। আবার চলে আসলো dishonest, তাহলে এখানে আমরা on the other hand শব্দটা আবার লিখতে পারি। on the other hand dishonest people are cursed. Childhood is the best time when, টাইম আছে তাহলে এখানে when হবে। when children should be taught honesty. It is seen that children follow their parents, তাই না, তাই so parents should be honest, প্যারেন্টসদেরকে অনেস্ট হইতে হবে। অলসো আরো কি হইতে হবে বলো, অলসো they should be allowed to mix with those friends who are really honest. এইভাবে তারা কি করবে, তারা তাদের ক্যারেক্টারটাকে বিল্ড আপ করবে। তো দেখো প্যাসেজটাকে তুমি রিডিং পড়বা এবং রিডিং পড়তে পড়তে দেখবা যে যে শব্দটা তোমার মনে আসছে সেটাই কিন্তু কারেক্ট কানেক্টরস, ঠিক আছে। তো কানেক্টরসটা কিন্তু একটা প্র্যাকটিস বেসড টপিক, যত বেশি প্র্যাকটিস করবে এটা তোমার তত বেশি আয়ত্তে আসবে। তো আজকে একদিনে তুমি যতটুকু পারো চেষ্টা করো বেশি করে প্র্যাকটিস করতে, ঠিক আছে। তারপরে আসো আমরা আরেকটা প্যাসেজে চলে যাই, আমরা একটু প্র্যাকটিস করি সবাই একসাথে। আনএমপ্লয়মেন্ট একটা টপিক নিয়ে কথা বলেছে যে আনএমপ্লয়মেন্ট ইজ আ গ্রেট কার্স, ঠিক আছে। তো ড্যাশ অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স, তাহলে এখানে আমরা কি বলতে পারি বলো, এখানে আমরা বলতে পারি নাওয়াডেজ মানে আজকাল, নাওয়াডেজ কি হচ্ছে, আজকাল পৃথিবীর সকল দেশের মধ্যেই এই সমস্যাটা আছে, সবাই এই সমস্যাটা ভোগ করছে, কিন্তু nowhere in the world this problem is so acute as in our country. আমাদের দেশের মতো এই প্রবলেমটা আর কোথাও এত তীব্রভাবে নেই, হ্যাঁ। তো কি বলেছে দেখো, এর পিছনে তো কিছু কারণ আছে, তাহলে আমরা বলতে পারি however there are many reasons, এর পিছনে কিছু কারণ আছে। তো ফার্স্টলি প্রথম কারণটা কি বলো, প্রথম কারণটা হলো যে আমাদের কান্ট্রি, আমাদের দেশটা ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, তাই না, এটা একটা কারণ। অলসো আরেকটা কারণ কি বলতো, এখানে আমরা সেকেন্ডলি না দিয়ে অলসো দিতে পারি, আওয়ার ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম ইজ সার্ভিস ওরিয়েন্টেড, ঠিক আছে। এবং আমরা দেখি তার চেয়েও বড় বিষয় হলো মোর ওভার, উপরন্তু আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা ফলস সেন্স অফ ডিগনিটি রয়েছে, আত্মসম্মান বোধের একটা মিথ্যা ধারণা রয়েছে আমাদের মধ্যে। অ্যাজ আ রেজাল্ট, যেহেতু তাদের মধ্যে ফলস সেন্স অফ ডিগনিটি রয়েছে, অ্যাজ আ রেজাল্ট ফলস্বরূপ তারা কি করে, অ্যাজ আ রেজাল্ট দে রান আফটার জবস ওনলি, হ্যাঁ, তারা শুধুমাত্র চাকরির পেছনেই ছোটে, ঠিক আছে। তাহলে কি বলছে, বাট আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বা এখানে আমরা হাউএভার বলতে পারি, হাউএভার যাই হোক আনএমপ্লয়মেন্ট প্রবলেম শুড বি রিমুভড অ্যাট এনি কস্ট, তাই না। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, ফর দিস এই জন্য, ফর দিস আওয়ার এডুকেশন সিস্টেম শুড বি চেঞ্জ। অলসো more industries and factories should be established. দেখো এইভাবে রিডিং পড়ে পড়ে তুমি কানেক্টরটাকে সলভ করো। প্যাসেজ, যত বেশি প্যাসেজ সলভ করবা তত বেশি পরীক্ষায় ভালো করার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো যেহেতু কানেক্টরস একটা কঠিন জিনিস, আরেকটা প্যাসেজ আমরা সলভ করি, আরেকটু বেশি সলভ করি। তো সেইখানে আমরা কি দেখতে পাচ্ছি, সেইখানে দেখতে পাচ্ছি বলা আছে যে উই ক্যান নট ওয়াক অন আ রোড ইন দ্য ডার্কনেস উইদাউট লাইট, তাই না, বলছে যে আলো ছাড়া তো আমরা রাস্তায় চলাচল করতে পারি না। একইভাবে সিমিলারলি উই ক্যান নট স্টেপ ফরওয়ার্ড, দেখো এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি
similarly we cannot step forward in our life without education. ঠিক আছে, তো এই জন্য that's why throughout the ages education has always been compared to light and on the other hand, তাই না, অপর দিকে যেহেতু দুইটা বিপরীত জিনিসের তুলনা করা হচ্ছে, on the other hand ignorance has been compared to darkness. ওকে, তারপরে আমরা এখানে কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি in fact, দেখো in fact the light of education enlighten us also, এটা আমাদের মনকে কি করে, আলোকিত করে, এবং সেটা ও আমাদেরকে আর কি করে, শিক্ষা, also it broadens our mind and widen our outlook. ঠিক আছে, সো বা এখানে আমরা কি বলতে পারি, ট্রুলি বলতে পারি, ট্রুলি it is education which helps us to become a good citizen. ঠিক আছে, তারপরে আমরা এখানে কি বলতে পারি যে it dash education creates good citizen, তাই না, তাহলে আমরা এইভাবে thus thus মানে এইভাবে education creates good citizen and ensures the smooth development of a country. On the other hand, এইভাবে কি হয়, on the other hand, অপর দিকে কি হচ্ছে, on the other hand ignorance, অজ্ঞতা stand on the way of the development of an individual. ঠিক আছে, ওকে, তারপরে আমরা দেখো কারণটা কি, দেখো ড্যাশ আর ডেট্রিমেন্টাল ইফেক্ট অন দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ আ নেশন। তো এখানে কি বলেছে, দেখো যে ইগনোরেন্স কি করছে, আমাদের ডেভেলপমেন্টের পথে একটা বাধা সৃষ্টি করতেছে, এবং ইগনোরেন্সের একটা নেশনে যেহেতু ব্যক্তিগত ডেভেলপমেন্টে বাধা দিচ্ছে, তাই না, তো অলসো ও কি করতেছে, আমাদের জাতিগত উন্নয়নের পথেও কি করতেছে, বাধা সৃষ্টি করতেছে। ঠিক আছে, এই জন্য সো we should come forward to educate every single person of our country thereby, যেহেতু ইন্ডিভিজুয়ালিও আমাদের ডেভেলপমেন্টের দরকার আছে, তো এইভাবে আমরা আমাদের কান্ট্রিকে আরো উন্নয়ন করতে পারি, এবং তার জন্য শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, তো কানেক্টরস গুলো তোমরা এইভাবে বেশি বেশি সলভ করো। আচ্ছা, এরপরে আসো, এরপরে কি আছে দেখো, এরপরে আছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। হ্যাঁ, তো সিনোনিম অ্যান্টোনিম তো একটা রেগুলার প্রসেস অফ লার্নিং, যত বেশি পারো এটা শিখতে হবে, রেগুলার শিখতে হবে। তো পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম কিভাবে সলভ করবা, তার প্রসেসটা কি, প্রসেসটা হলো তোমরা একটা ছক করবা, তো ছকের মধ্যে থাকবে ওয়ার্ডস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। যেই ওয়ার্ড আগে সবগুলো ওয়ার্ড লিখে নিবা, তারপর ওয়ার্ডগুলোর সিনোনিম লিখবা, যেগুলো সিনোনিম চেয়েছে এবং যেগুলো অ্যান্টোনিম চেয়েছে সেগুলোর অ্যান্টোনিম লিখবা, এবং এই মিনিংটা অবশ্যই প্যাসেজ অনুযায়ী হতে হবে। হ্যাঁ, তারপর দেখো এখানে কি বলেছে, মডার্ন এর অ্যান্টোনিম হলো এনশিয়েন্ট, ডিফারেন্ট, সিমিলার, মেথড, অ্যাপ্রোচ, ডেভেলপ, ডিমিনিশ, কিউরিয়াস, ইনকিউসিটিভ, অবজারভেশন, এক্সামিনেশন, মেরি, সিম্পল, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যালার্ট, আনঅ্যাওয়ার, ল্যাটেন্ট, হিডেন, ট্যালেন্ট, স্কিল, মোর, লেস, সাপোর্ট, অপোজ, গাইড, মিসলিড। তাহলে এইভাবে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে সিনোনিম এন্ড অ্যান্টোনিমের একটা লিস্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এই হলো বিষয়টা। এরপরে আছে আমাদের পাংচুয়েশন। পাংচুয়েশন তো বুঝতে পারছো, একটা প্যাসেজ দেয়া থাকবে, সেখানে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন তোমাকে করতে হবে। হ্যাঁ, তো দেখো কিভাবে, তো জেরি বলছে, দেখো জেরি আই ক্যান চপ সাম উড টুডে, তো এখানে একটা ফুল স্টপ হলো, তুমি একটা ফুল স্টপ দিয়ে পেন্সিল দিয়ে নিচেটা দাগ দিয়ে দিলা, বা কলম দিয়ে দাগ দিয়ে দিতে পারো অ্যাজ ইউর উইশ। ঠিক আছে, বাট আই হ্যাভ আ বয়, দেখো এখানে একটা কমা দরকার আছে, কামিং ফ্রম দ্য অরফানেজ, ও বলছে আই এম দ্য বয়, আমি সেই ছেলে, ফুল স্টপ দিচ্ছে, তাই না, ইউ বাট ইউ আর স্মল, তো জেরি বলছে কি সাইজ ডাজন্ট ম্যাটার, chopping wood. Some of the big boys don't chop wood well, don't chop well, তাই না, I have been, এখানে ফুল স্টপ হবে, I have been chopping wood for a long time. রাইটার বলছে very well, ফুল স্টপ, there, তাই না, there is the X
go ahead, full stop, go ahead, and see, go ahead, full stop, see what you can do, what you can do, যেহেতু এটা you can do, এটা ফুল স্টপ হবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা কি করবা, যেই প্রোনাউন পাংচুয়েশনগুলো আছে বা ক্যাপিটালাইজেশনগুলো আছে সেগুলো সলভ করবা, ঠিক আছে? এবং চাইলে তুমি সেটাকে আন্ডারলাইন করে দিতে পারো অ্যাজ ইউ উইশ। তো এরপরে দেখো কোশ্চেন নাম্বার 10, আমরা রাইটিং পার্টে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 10 হলো ফর্মাল লেটার, ফর্মাল লেটার, ঠিক আছে? তো ফর্মাল লেটার মিন্স অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন লেখার নিয়মটা তোমরা তো জানো, তাই না? যে প্রথমেই তোমরা লিখবা, কিভাবে লিখবা, যে প্রথমেই তোমরা ডেট দিবা, একটা ডেট দিবা। যেমন আমি আজকে যদি দিই, আজকে ডেটটা দিই, তাহলে আমরা কি পাবো, 2/7/25, তাই না? তারপর লিখবা দ্য প্রিন্সিপাল, দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল বানানটা একটু খেয়াল করো, PAL, হ্যাঁ, প্রিন্সিপাল। M কলেজ, কলেজের নাম লিখলা, তোমার কলেজের নাম লিখলা, কলেজের ঠিকানাটা লিখলা, কলেজের ঠিকানাটা লিখলা, ঠিক আছে? তারপর সাবজেক্টটা লিখলা, তোমার যে সাবজেক্টটা নিয়ে কথা বলেছে সেই সাবজেক্টটা তুমি এখানে লিখলা, এবং তারপরে লিখলা স্যার, স্যার, I on behalf of the students, এইভাবে তুমি চলে গেলা, হ্যাঁ, I on behalf of the students of your college, এইভাবে তুমি এটাকে লিখে এভাবে চলে যেতে পারো। এবং শেষে সিনসিয়ারলি yours দিয়ে এই অ্যাপ্লিকেশনটাকে কমপ্লিট করতে পারো, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন এখানে আমরা কি কি রেখেছি দেখো, স্টাডি ট্যুর যাওয়ার জন্য তুমি একটা পারমিশন চাচ্ছ, হ্যাঁ, পারমিশন টু গো অন আ স্টাডি ট্যুর, হ্যাঁ, বা পরেরটা যদি দেখো, ইনস্টল মাল্টিমিডিয়া সিস্টেম ইন দ্য ক্লাসরুম, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু প্রিন্সিপাল ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, for increasing library facilities, lab facilities, common room facilities, okay? তারপরে দেখো open a debating club or computer club, হ্যাঁ, তারপর দেখো কি আছে, তারপর আছে a seat in the college hostel, তারপর আছে কি দেখো application principal admission on TC, মানে তুমি এখানে TC চাচ্ছ, ঠিক আছে? TC চাচ্ছ, তারপরে পারমিশন চাচ্ছ একটা ফ্লাড এফেক্টেড পিপলদের জন্য রিলিফ ক্যাম্প স্থাপন করার জন্য, এরকম একটা আসতে পারে। নাম্বার 8-এ দেখো অনলাইন বার্থডে সার্টিফিকেট, এই অ্যাপ্লিকেশনটা শিখে রেখো, হ্যাঁ, এবং তারপরে দেখো রিপেয়ারিং ড্যামেজ ব্রিজ, এবং তারপরে আছে কনস্ট্রাক্টিং আ ব্রিজ ওভার আ ক্যানেল। তো এই ইনফরমেশনগুলো তোমরা একটু শিখে রাখবা কিভাবে লিখতে হয় অ্যাপ্লিকেশনগুলা, তো এবং এগুলো একটু দেখে যাবা, ঠিক আছে? এরপরে তোমাদের 2 ধরনের প্যারাগ্রাফ আছে, লিস্টিং প্যারাগ্রাফ এবং কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, ঠিক আছে? 12টা করে দেওয়া আছে, তোমরা এগুলো একটু ভালো করে দেখবা। তো এর মধ্যেও কিছু কিছু আছে খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা একটু ভালো করে শিখবা, হ্যাঁ? ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক, ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, হ্যাঁ, ট্রি প্ল্যান্টেশন, এই যে প্যারাগ্রাফগুলো, এই প্যারাগ্রাফগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, হ্যাঁ, এই প্যারাগ্রাফগুলো তোমরা একটু বেশি ভালো করে পড়বা। এবং এ পাশে দেখো এখানে প্রাইস হাইক, হ্যাঁ, প্রাইস হাইক, অনলাইন ক্লাস ভার্সেস ট্র্যাডিশনাল ক্লাস, এইটা ভালো করে পড়বা, হ্যাঁ। তারপরে দেখো এখানে তোমার কজেস অফ ফেইলিওর ইন ইংলিশ, এটা একটু পড়ে ফেলবা, এটা পড়ে ফেলবা, যদি আসে ভালো করে লিখতে হবে। ট্রি প্ল্যান্টেশন যেহেতু পড়ছো, তো এখানে ডিফরেস্টেশন আছে, ডিফরেস্টেশন, এটা ভালো করে পড়বা, ঠিক আছে? তো এই প্যারাগ্রাফগুলো তোমরা যদি ভালো করে পড়ো, ইনফ্যাক্ট এই 12টা এবং ওখানে 12টা 24টা প্যারাগ্রাফ সাজেশন দেওয়া হয়েছে। তো এই সাজেশনটা দেওয়া হয়েছে আমার অভিজ্ঞতা বা অ্যানালাইসিস থেকে এবং ধারণা থেকে, যে প্যারাগ্রাফগুলো তোমার পরীক্ষা আসতে পারে। তো এটার পিছনে অন্ধবিশ্বাস করার কিছু নাই, একটা প্যারাগ্রাফও নাও আসতে পারে, হ্যাঁ, বা সবগুলো কমন আসতে পারে সবগুলো পড়ে। তাহলে এই পুরোটাই কিন্তু আমাদের ধারণা বা আমাদের অভিজ্ঞতা,
বা অ্যানালাইসিস থেকে আমরা বললাম। তো আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করলাম, বাকিটা এটা তোমার উপরে নির্ভর করছে তুমি কতটুকু প্রিপারেশন নিচ্ছ। এবং আমি আশা করছি তোমরা খুব ভালো প্রিপারেশন নিবে। এবং ক্লাসের শেষে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করে ক্লাসটা শেষ করি। তোমাদের এই রেকর্ডটা তোমরা গতকালই পেয়ে যেতে। একদিন দেরি হওয়ার কারণটা হলো এটা রেকর্ড করা হয়েছিল কিন্তু সেটা আনফর্চুনেটলি সেভ হয় নাই, কোনো একটা সমস্যা হয়েছিল, দেন এটাকে আবার এগেইন রেকর্ড করা লাগলো। তো এই জন্য তোমাদের এই ভিডিওটা একটু যেতে লেট হলো, তার জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী। এবং আমি চেষ্টা করলাম যতটুকু পারি তোমাদেরকে সাহায্য করতে, যাতে কম সময়ে কিভাবে পরীক্ষা দিতে হয়, কিভাবে কোশ্চেনগুলো অ্যান্সার করতে হয়, তোমরা সেই কাজটা করতে পারো। তো এইচএসসি 25 ব্যাচ তোমাদের সাথে ইংলিশের যাত্রা আমার এই পর্যন্তই। তো আশা করি অ্যাডমিশনে হয়তো আবার দেখা হবে। তো তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর করে পরীক্ষা দাও, তোমাদের আশানুরূপ ফলাফল করো তোমরা, এই আশা নিয়ে আজকে ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।